তাথই, কী রে হলো তোর? ওদিকে যে সকলে চলে এলো আর তুই এখানে জানালার সামনে দাঁড়িয়ে আছিস। তাতই হাতে থাকা পুজোর ডালাটা নিয়ে ঘরে প্রবেশ করতে করতেই ডাকছিলেন প্রতিমা দেবী। ওনার আওয়াজ পেয়ে জানালার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সাথে সাথে ঘুরে যায়। এতক্ষণ গুনগুন করে গান গাইছিল সে। প্রতিমা দেবীর গলার আওয়াজ পেয়ে সাথে সাথে বন্ধ করে দেয় গান। প্রতিমা দেবী ঘরে ঢুকে দেখতে পান মেয়েটি জানালার পাশ থেকে সরে গিয়ে বিছানার কাছে এসে দাঁড়িয়েছে। প্রতিমা দেবী ঈষৎ ভ্রুকুচকে জিজ্ঞেস করেন, কী রে, ঘরে এখানে একা একা আছিস? কি করছিস? সবাই তো চলে এসেছে, তোকে ডাকছে, চল নিচে। বলতে বলতে পুজোর ডালা থেকে প্রসাদে ফুল নিয়ে মেয়েটির কপালে ছুঁয়ে দেন। তারপর প্রসাদ মেয়েটির হাতে দিয়ে বলেন, তাথই, চুপ করে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? উত্তরে তাথই দুদিকে মাথা ঝাঁকায়, যার অর্থ হলো না। প্রতিমা দেবী বলেন, তাহলে? উত্তরে তাথই কিছু একটা বলতে যাবে, তখনই বাইরে থেকে একজন মহিলা এসে প্রতিমা দেবীকে ডাক দেন। প্রতিমা দেবী দরজার কাছে গেলে মহিলাটি প্রতিমা দেবীকে সঙ্গে যাওয়ার কথা বলেন। প্রতিমা দেবী ওনাকে পাঠিয়ে দিয়ে তাথইয়ের কাছে এসে বলেন, শোন না মা, আমাকে নিচে ডাকছে, এক্ষুনি যেতে হবে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়, কেমন? এই বলেই প্রতিমা দেবী তাথইয়ের উত্তরের অপেক্ষা না করেই নিচে চলে যান। তাথই শুধু চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হঠাৎ ওর চোখ যায় জানালার বাইরে। কি সুন্দর আলোয় ঝলমল করছে চারদিক। শহর যেন এক নতুন সাজে সেজে উঠেছে, যার রূপের ছটায় মুগ্ধ সকলেই। নিচ থেকে উলুধ্বনি শঙ্করধ্বনি ভেসে আসছে, তার মানে ঠাকুর বরণ করা হচ্ছে। বাড়িতে লোকের লোকারণ্য। তাথই আর দেরি না করে আলমারি খুলে একটা হলুদ রঙের টপ আর সাদা রঙের লং স্কার্ট বার করে। তারপরে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসে ভালো করে। এতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল সে, কিন্তু সেটা তো আর কাউকে বুঝতে দেওয়া চলবে না। তাই প্রতিমা দেবীর আওয়াজ পেয়ে তড়িঘড়ি মুছে নেয় চোখের জল। বাথরুম থেকে বেরিয়ে এসে চেঞ্জ করে নেয় সে। তারপর চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিয়ে একটা বিনুনি করে তা ফেলে কাঁধের একপাশে। তারপর ঘরের দরজা ভেজিয়ে দিয়ে চলে যায়। তাথই দেব, প্রতিমা দেব আর তরুণ দেব এর একমাত্র মেয়ে। তাথইয়ের অবশ্য দাদাও রয়েছে, নাম তুষার। শিলিগুড়িতে বসবাসকারী তাথই বর্তমানে গ্র্যাজুয়েশনের ছাত্রী। বরাবর শান্ত স্বভাবের তাথই ভালোবাসে গান করতে, ভালোবাসে ছবি আঁকতে। তাথইকে দেখতে অসম্ভব সুন্দর। না, তবে কোনো কৃত্রিম সাজ নয়, তাথই স্বাভাবিক, একদম ন্যাচারাল। ওর চেহারার একটা আলাদা স্নিগ্ধতা রয়েছে, যা নিমেষের মধ্যেই যে কারোর মনে দাগ কেটে দিতে পারে। তবে বিশেষত্ব এই যে তাথইয়ের ফর্সা পান পাতার ন্যায় মুখশ্রীতে বিরাজমান ডাগর ডাগর ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো, যার দিকে একবার তাকালে যে কারোর ঘোর লেগে যাবে। অসম্ভব মায়া ভরা চোখ দুটোর দিকে তাকালে যেন হাসতে হাসতে প্রাণ দিয়ে ফেলবে। তাথই খুব চাপা স্বভাবের, সহজে নিজের কষ্টের কথা কাউকে বলবে না মুখ ফুটে। যদি খুব কাছের কেউ হয় তাহলে তাকে বুঝে নিতে হবে এই মুহূর্তে তাথইয়ের মনে কি চলছে। তা না হলে তাথইয়ের পেট থেকে কথা বার করার সাধ্য কারণ নেই। প্রতি বছরের ন্যায় এ বছরও তাথইদের বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। আজ পঞ্চমী, ঠাকুর ঢুকে গেছে আর মা দুর্গাকে সাড়ম্বরে বরণ করা হচ্ছে। বাড়ি ভর্তি লোকজন এসেছেন, পিসিমা এসেছেন, মাসিরা এসেছে, অন্যান্য আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশীরা তো আছেনই। সব মিলিয়ে একেবারে সাজো সাজো রবদের বাড়িতে। কিন্তু তাথইয়ের জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে আসছে। সে কি এসেছে? প্রতি বছর তাথই বুকে একরাশ আশা নিয়ে বসে থাকে যে সে আসবেই। কিন্তু না, তাথইয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা এক লহমায় ভেঙে চুরমার করে দিয়ে যায় সে। আসে না কোনো বাড়ি। কষ্ট চাপতে না পেরে সবার থেকে নিজেকে আড়াল করে লুকিয়ে নীরবে চোখের জল ফেলে তাথই। এবারেও তার অনর্থ হয়নি, কিন্তু সবার সামনে তো আর নিজের মনের অবস্থা বুঝতে দেওয়া চলবে না। তাই চোখের জলকে শাসন করে তাথই নেয় বুক ভরে নিঃশ্বাস। তারপর চলে যায় নিচে সবার সাথে মা দুর্গাকে বরণ করে নিতে। নিচে মা দুর্গাকে বরণ করা হচ্ছে। সমস্ত মহিলারা ভক্তি ভরে বরণ করছেন মাকে। দীর্ঘ একটা বছর পেরিয়ে আজ যে উমা নিজের বাপের ঘরে এসেছে,
তাই 8 থেকে 80 সকলেই আজ অত্যন্ত আনন্দিত। ঢাক বেজে চলেছে সমান তালে। অবশেষে একসময় বরণ পর্ব শেষ হলে মাকে নিয়ে রাখা হলো পূজা মণ্ডপে। তাঁতইদের বাড়িটা খুব সুন্দর, সাজানো গোছানো। দোতলা বাড়িটার ভিতরে খুব সুন্দর দালান রয়েছে। সচরাচর উত্তরবঙ্গে এমন ধাঁচের বাড়ি দেখা যায় না। এরকম বাড়ি প্রধানত দক্ষিণবঙ্গে বিশেষভাবে দর্শনীয়। দালানের একদম মাঝে রয়েছে পূজা মণ্ডপ, যা আজ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। শুধুমাত্র পূজা মণ্ডপই নয়, বরং তাঁতইদের পুরো বাড়ি আজ ফুল আর রং বেরঙের আলোয় সেজেছে। তাঁতই গিয়ে সবার প্রথমে মা দুর্গাকে ভক্তিভরে প্রণাম করল। হঠাৎ করে ওর কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকিয়ে দেখে একজন সুন্দর দেখতে মাঝবয়সী ভদ্রমহিলা হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছেন। তাঁতইয়ের ঠোঁট হাসি মুখে উঠল। ও সেই ভদ্রমহিলার হাত দুটো ধরে বলে উঠল, বড় মা। তাঁতইয়ের কথাই উনি বললেন, কি রে, ভুলেই তো গিয়েছিলি আমাকে, এখন দেখে চিনতে পারলি বুঝি? তাঁতই বলল, ধুর বড় মা, তুমি যে কি বলো না, ভুলবো তাও আবার তোমাকে? শোনো, আমি সব ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে তো কখনোই ভুলবো না আমি। এবার বলো, এত দেরি করলে কেন? আর জেঠু, অর্পণ দাদা, ওরা কোথায়? তোর জেঠু তার বাবার সাথে কথা বলছে, আর তোর অর্পণ দাদা? এতটুকু বলে উনি চারিদিকে একটু ভালো করে খুঁজে নিয়ে একদিকে ইশারা করে বললেন, ওই তো। ওনার বলা শেষ হতে না হতেই একটা ছেলে এসে ওনাদের সামনে দাঁড়ালো। তারপর একটা হাসি দিয়ে বলল, এই তো তাঁতইকে খুঁজে পেয়েছি। কোথায় ছিলি বলতো? তাঁতই ছেলেটার গলায় কথায় গাল ফুলিয়ে বলে, অর্পণদা, ভালো হচ্ছে না কিন্তু। তুমি আবার আমাকে উল্টোপাল্টা নাম ধরে ডাকা শুরু করেছ। কথাই বলবো না তোমার সাথে, যাও। আরে আরে, রাগ করিস না প্লিজ। এই তাই থই। আরে আমি তো জাস্ট মজা করছিলাম। এই বনু, ঘুর না এদিকে। অর্পণের কথায় তাঁতই এবার সামনের দিকে ঘুরে। অর্পণ 2 হাতে কান ধরে বলে, সরি, আর বলবো না। হ্যাঁ ঠিক আছে, আগে আমার পাওনা জিনিস দাও দেখি, বলে একটা হাত সামনের দিকে পাতে। অর্পণ অবাক হয়ে বলে, তুই এখনও ভুলিসনি? ওটি আমি কখনো ভুলবো না। দুনিয়া উল্টে গেলেও ওটা আমার চাই। হ্যাঁ, সেই জন্য তো 1 মাস ধরে ফোন করে করে আমার মাথা খারাপ করে দিচ্ছি। দাঁড়া। এই বলেই অর্পণ চলে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে এলো হাতে একটা বক্স নিয়ে। তারপরে ওটা তাঁতইয়ের হাতে দিয়ে বলল, এই নিয়ে তোর সম্পত্তি। আজ আমি এটা আমার হাত থেকে তোকে হস্তান্তর করলাম। হ্যাপি? তাঁতইয়ের সাথে সাথে বক্সটা খুলে ফেলে। তারপর ভেতর থেকে বের করে একটা হালকা নীল রঙের খুব সুন্দর উইন্ড চিম। এটা আমার খুব পছন্দের। শেষবার যখন অর্পণদের বাড়ি গিয়েছিল তখন ঘুরতে গিয়ে একটা দোকানে দেখে খুব পছন্দ হয়েছিল এটা। সাথে সাথে কিনে নেয়। যদিও অর্পণকে টাকা দিতে দেয়নি, কিন্তু ফেরার সময় আনতে ভুলে যায়। তারপর থেকেই অর্পণকে প্রতিদিন ফোন করে বলতো যেন ওটা খুব সাবধানে থাকে, আর অর্পণ যখন আসবে তখন যেন অবশ্যই মনে করে ওটা নিয়ে আসে। শেষ পর্যন্ত আজ এটা তাঁতই নিজের হাতে পেল, ফলে যার পনেরই খুব খুশিও। তাঁতই ছুটতে চলে গেল নিজের ঘরে। তারপর ব্যালকনিতে গিয়ে সিলিংয়ের ঠিক মাঝখানে নির্দিষ্ট জায়গায় বেলটা সেট করে দিল। বাইরে বেশ হাওয়া দিচ্ছিল, যার ফলে বাতাসের আঘাতে বেলটা বেজে ওঠে, টুংটাং করে শব্দ হতে লাগলো। বেলের এহেন মিষ্টি শব্দে তাঁতইয়ের ঘরময় সর্বত্র ছড়িয়ে পড়ল, আর তা দেখে তাঁতই খিলখিলিয়ে হেসে দিল। তাঁতই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো বেলটা কি সুন্দর করে দুলছে। এমন সময় অর্পণ ঘরে এলো। ও ঘরে এসে তাঁতইকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে এসে দেখলো তাঁতই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অর্পণ বলল, কি রে তাঁতই, ব্যালকনিতে দাঁড়িয়ে কী করছিস? ভালো হবে না কিন্তু অর্পণদা, তুমি আবার আমাকে ওই নাম ধরে রাখছো। আরে সে ভালো খারাপ পরে বিচার করবি, আগে বল খবর কি তোর? আমার আবার কি খবর হবে, ভালোই চলছে। সত্যি ভালো চলছে? কেন? না, আমার তো মনে হয়েছিল তোর হয়তো মন মেজাজ খারাপ থাকবে, তুই হয়তো রেগে থাকবি। তাঁতই অর্পণকে বলতে বাধা দিয়ে বলল,
কেন অর্পণদা, সবসময় আমি কেন মন খারাপ করে থাকবো বলতে পারো? কিসের দায় পড়েছে আমার যে অন্য কারোর জন্য আমি রাগ করে থাকবো? তাথই, তুই ভুল বুঝিস। দেখ দাদাভাই কিন্তু। থাক না অর্পণদা, তুমি না হয় ওর হয়ে সাপায় নাই বা দিলে। তাথই, তুই আমাকেও ভুল বুঝছিস? হতাশায় অর্পণ বলল। উত্তরে তাথই সামান্য হেসে বলল, না গো অর্পণদা, আমি আজকাল আর কাউকে ভুল বুঝি না। ওসব তো ছোটোবেলার কথা। এখন সময়ের সাথে সাথে কিছু জিনিস বুঝতে শিখেছি যে কখনো আশা করে থাকতে নেই। তুমি যতই বুক বেঁধে আশা করবে ততই তোমার আশা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। তাই শুধু শুধু কাউকে ভুল বুঝে কী লাভ বলো? আমি আজকাল আর ওসব নিয়ে ভাবি না। তাতই হেসে হেসে কথাগুলো বললেও অর্পণের চোখ এড়ালো না তাতইয়ের চোখের কোণে চিকচিক করতে থাকা জলগুলো। কথাগুলো শুনে অর্পণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মনে মনে বলল, সত্যি তাথই, কত বড় হয়ে গেছিস তুই। অর্পণ তাথইয়ের মন একটু হালকা করার জন্য বলল, এই চল নিচে চল, মণিমা কখন থেকে তোকে খুঁজছে। আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে আছিস। চল তো, চল এখন। মা আমাকে খুঁজছে? কেন গো? আরে সেটা আমি কি করে জানবো বল? আমাকে বললো তাথইকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুই গিয়ে একটু দেখ তো। ব্যাস, আমিও তোকে খুঁজতে বেরিয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি। এমন সময় অর্পণের ফোনে একটা কল এলো। অর্পণ ফোনটা বার করে দেখে তাথইকে বলল, তাথই তুই নিচে যা, আমি একটু আসছি। হ্যাঁ, একটা ফোন এসেছে, আমি রিসিভ করে নিয়েই আসছি। তাথই ঠিক আছে বলেই নিচে চলে গেল। আর অর্পণ ফোন রিসিভ করলো। হ্যালো, কিরে তুই আমাদের সাথেই তো আসতে পারতিস নাকি? তোকে না ইচ্ছে করছে গিয়ে রাম প্যাদান পেদিয়ে আসি, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, আয় তুই। ওকে বাই। এই বলেই অর্পণ ফোন রাখলো। তারপর কিছু একটা ভেবে হঠাৎ ওর মুখ উজ্জ্বল হয়ে গেল। অর্পণ নিজেই বলল, কাল তোর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তাথই। আমি শিওর এই সারপ্রাইজটা পেলে তুই খুব খুশি হবি। এই বলে অর্পণ মুচকি হেসে চলে গেল। তাথই নিচে এসে দেখলো প্রতিমা দেবী আর বাকিরা সবাই মিলে পুজো মণ্ডপে বসে কাজ করছেন। তাথই গিয়ে প্রতিমা দেবীকে জিজ্ঞেস করলো, মা ডাকছিলে? হ্যাঁ, শোন, কাল তো ষষ্ঠী, সন্ধ্যায় মায়ের বোধন হবে। তার আগে কিন্তু তুই সকাল সকাল উঠে স্নান সেরে এখানে আলপনা দিয়ে দিবি, বুঝলি? আচ্ছা, আমি সকালে উঠে স্নান সেরে সবার আগে আলপনা দিয়ে নেব। তাথই কথা বলছে তখন আবার সেই ভদ্রমহিলা এলেন। উনি তাথইয়ের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, তাথই, এটা তোর জন্য, দেখ তো পছন্দ হয়েছে কি না। বড় মা, তুমি আবার এসব কেন কিনতে গেলে? চুপ কর তো তুই, একদম বেশি পাকা পাকা কথা বলবি না। দেখতে বলছি দেখ। তাথই ওনার কথায় প্যাকেটটা খুলে দেখলো ওতে একটা শাড়ি। তাথই খুশি হয়ে বলল, শাড়ি পছন্দ হয়েছে? খুব। আচ্ছা, তাহলে কাল সকালে স্নান করে এটা পরিস কেমন? নিশ্চয়ই পরবো। তাথই খুব হাসি মুখে কথাটা বললেও আবার ওর মুখটা চুপসে গেল। তা দেখে তিনি বললেন, কী রে, মুখটা অমন হয়ে গেল কেন? বড় মা, শাড়ি পরতে তো আমি ভালোবাসি, কিন্তু শাড়ি পরতেই তো পারি না। তাথইয়ের কথায় ভদ্রমহিলা হেসে ফেললেন। তারপর বললেন, আচ্ছা, সে নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোকে পরিয়ে দেব, চলবে তো? আরে চলবে কি গো, একদম দৌড়াবে। তারপর শাড়ির কুচিতে পা বাজিয়ে পরে কোমর আর পা ভাঙবে। পেছন থেকে কারোর এহেন মন্তব্য শুনে ওরা ঘুরে দেখে অর্পণ দাঁড়িয়ে আছে। তাথই রাগি মুখ করে বলল, মোটেই না, আমি শাড়ি পরতে পারি না ঠিকই, কিন্তু সামলাতে জানি। তুমি আর এই কথা বলো না অর্পণদা। তারপর দেখলে আমাকে বলতে গিয়ে নিজেরই ধুতে খুলে গেল, তখন কি করবে? তাথইয়ের কথা শুনে উপস্থিত সবাই হেসে ফেলল। ওটা তোর ভুল ধারণা, আমার ধুতি কোনোদিনই খুলবে না। তুই বরং ভাব তোর শাড়ি সামলাবি কীভাবে। অর্পণ বেশ ভাব নিয়ে কথাটা বলল। হ্যাঁ, দেখাই যাবে। এ বলেই তাথই শাড়ির প্যাকেটটা নিয়ে ওপরে চলে গেল। দুজনের কাণ্ড দেখে বাদবাকি সবাই হেসে খুন। অর্পণ এবার ওর মায়ের কাছে এসে বলল, মা, দাদাভাই ফোন করেছিল একটু আগে। অনি ফোন করেছিল? কি বললো রে? এবারেও আসতে পারবে না তাই না? না মা, দাদাভাই কাল সকালেই চলে আসছে এখানে। ও এখন দমদম এয়ারপোর্ট আছে, দুপুরে পৌঁছেছে, 3টের দিকে ফ্লাইট ওর।
সত্যি বলছিস অপু? অনি সত্যিই আসছে? হ্যাঁ মা, মণিমা দাদাভাই সত্যিই আসছে। যাক, দুর্গামা এতদিনে মুখ তুলে চেয়েছেন, ছেলেটা অবশেষে বাড়ি ফিরছে। তুমি দেখো প্রতিমা, অনি এলে এবার আমি ওকে যেতেই দেব না কোথাও। অনেক হয়েছে পড়াশোনা, আর দরকার নেই। অর্পণ ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, একদম ঠিক বলেছ মা, দাদাভাইকে আর কোথাও যেতে দেওয়া চলবে না। অর্পণদের পরিচয়টা এবার দেওয়া যাক। তাথইয়ের বাবা তরুণবাবু আর অর্পণের বাবা প্রতিমবাবু হলেন ছোটবেলার বন্ধু, একেবারে হরিহর আত্মা। প্রতিম সেন আর তার স্ত্রী সুজাতা সেনের 2 ছেলে, বড় ছেলে অঙ্কন সেন আর ছোট ছেলে অর্পণ সেন। ওনাদের বাড়ি কলকাতায়। প্রতিম বাবু পেশায় একজন কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ অফিসার। বড় ছেলে অঙ্কন থাকে বিদেশে, পিএইচডি করছে, আর ছোট ছেলে অর্পণ ইউনিভার্সিটিতে পড়ে। প্রতি বছর তাথইদের বাড়িতে দুর্গাপূজায় ওনাদের আসা চাই। সবাই এলেও অঙ্কন আসতে পারে না, দীর্ঘ 4 বছর ধরে সে বিদেশে আছে। তার আগে মাস্টার যখন করছিল তখন থাকতো ব্যাঙ্গালোরে। মাস্টার্স কমপ্লিট হতেই পিএইচডিতে চান্স পেয়ে বিদেশে চলে যায়। এবছর ওর পিএইচডি কমপ্লিট হয়েছে আর দেশে ফিরছে। এই প্রসঙ্গে বলে রাখি যে, যার জন্য তাথই কিছুক্ষণ আগেও চোখের জল ফেলছিল সে আর কেউ না, তার অঙ্কন দাদা। হ্যাঁ, তাথই মনে মনে ভালোবাসে অঙ্কনকে, কিন্তু অঙ্কন সেটা জানে না। তাথই কোনোদিন প্রকাশও করেনি, যদিও তাথই খুব একটা সহজ না অঙ্কনের সাথে। ওর যত গল্প সব অর্পণের সাথে, কারণ অঙ্কন একটু গম্ভীর রাগী স্বভাবের, সেই কারণে তাথই একটু কম কথাই বলে। কিন্তু অর্পণ জানে যে তাথই ঠিক কতটা ভালোবাসে অঙ্কনকে। অর্পণ চেয়েছিল অঙ্কনকে কথাটা জানাতে, কিন্তু তাথই বারণ করে দেয়, কারণ ভালোবাসাটা তো একতরফা। অঙ্কন তো আর ভালোবাসে না তাথইকে। তাই এসব কথা শুনে যদি অঙ্কন ভুল বোঝে তাথইকে, তাহলে সে যে সেটা সহ্য করতে পারবে না। আজ ষষ্ঠী। ভোরবেলায় সূর্যের আলোর জানালা দিয়ে প্রবেশ করতেই ঘুম ভেঙে যায় তাথইয়ের। কিছুক্ষণ এপাশ ওপাশ করে, কিন্তু না, আর ঘুম আসে না চোখে। অগত্য তাথই উঠে পড়ে, বিছানা ভালো করে গুছিয়ে তাথই চলে যায় স্নান করতে। আজ যে আবার মায়ের বোধন আছে, তার আগে আলপনা দেওয়ার কাজটা তাথইকেই করতে হবে। স্নান করে বেরিয়ে এসেই তাথই আলমারি থেকে শাড়িটা বার করে, যেটা গতকাল সুজাতা দেবী ওকে দিয়েছিলেন। হলুদ আর সাদার মধ্যে খুব সুন্দর একটি শাড়ি, মাঝে মাঝে হলুদ আর গাঁদা ফুলের নকশা করা। তাথইয়ের শাড়িটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু মুশকিল হলো এবার শাড়িটা পরবে কি করে। প্রথমে একবার ভাবলো সুজাতা দেবী বা প্রতিমা দেবীকে ডাকবে, কিন্তু পরক্ষণেই আবার ভাবলো না, শুধু শুধু এই সামান্য একটা শাড়ির জন্য ওদের হয়রান করার দরকার নেই। এমনিতেও পুজোর বাড়ি অনেক কাজ সবার। তাই তাথই ব্লাউজ আর পেটিকোটটা পরে নিল। তারপর ইউটিউবে চালিয়ে দিল শাড়ি পরার ধরনের ভিডিও। তারপর স্টেপ বাই স্টেপ দেখে দেখে নিজে নিজেই খুব সুন্দর করে পরে নিল শাড়িটা। শাড়ি পরা হয়ে গেলে হাঁপ ছেড়ে বাঁচল তাথই। বলল, বাপরে, মনে হয় যুদ্ধ জয় করলাম। উফ, কি কঠিন! এর থেকে তো আমার ফিজিক্স এর প্রবলেমগুলো অনেক সহজ, কিন্তু মনে তো হচ্ছে ঠিকই আছে। এরপর তাথই চুলগুলোকে ভালো করে মুছে নিল। তারপর আয়নার সামনে গিয়ে চোখে হালকা করে কাজল দিয়ে কপালে একটা ছোট্ট হলুদ রঙের টিপ পরে নিল। সাথে পড়ল কানের ঝুমকো, গলায় লম্বা হার, আর এক হাতে এক গাছা চুড়ি। ব্যাস, প্রসাধনবিহীন মুখশ্রী হয়ে উঠল আরও অপূর্ব। এরপর তাথই শাড়ির কুচিটা একটু ওপরে তুলে ঘর থেকে দৌড় দিল। তাথই সিঁড়ি দিয়ে নামছে, আর ওর চলার তালে তালে পায়ের নুপুর আর হাতের চুড়িগুলো রিনঝিন করে বেজে উঠছে। সারা বাড়িময় ছড়িয়ে পড়ছে সেই শব্দ। সামনে দিয়ে যেই যাচ্ছে সেই দাঁড়িয়ে যাচ্ছে তাথইকে দেখে, কারণ আর স্বল্প সাজেও অসম্ভব সুন্দর লাগছে তাথইকে। একটা ছেলে তো ফুলের ঝুড়ি নিয়ে যাওয়ার সময় তাথইকে দেখেই ব্যালেন্স রাখতে না পেরে ঝুড়ি সমেত পড়েই গেল। আর তা দেখে তাথইয়ের সে কি হাসি। তুষার নামছিল সিঁড়ি দিয়ে, হঠাৎ তাথইকে দেখে থমকে গেল। তারপর সামনে গিয়ে বলল, বাহ, আমার পেতনিটাকে তো অসম্ভব সুন্দর লাগছে। দাদা ভাই, তুই আমাকে পেতনি বললি আবার? আমি পেতনি হলে তুই ব্রহ্মদত্ত। দাদা ভাই, ভালো হচ্ছে না কিন্তু।
আমি কোনো কসমেটিক্স ইউজ করি না, তুই ভালো করেই জানিস, তাও তুই আমাকে এভাবে বলছিস। কথাই বলবো না, যা তোর সাথে আরই, বলেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল তাথই। যা লেগেছে গো তুষারদা, বুঝলে? অর্পণ বলতে বলতেই ঢুকলো। তা যা বলেছিস অর্পণ, কিন্তু আমার মিষ্টি বোনটাকে কিন্তু আর সত্যি খুব সুন্দর লাগছে, কি বলিস? আলবাত, সেই কারণেই তো তখন ফুলের ঝুড়ি নিয়ে যেতেই একটা ছেলে উল্টে পড়ে গেল। ভাবো তাহলে কি ভয়ানক লাগছে, কি ভয়টা না পেয়েছে সে তাথইকে। অর্পণদা তুমি কিন্তু কি বল, আমি কি? ধুর, কথাই বলবো না আমি তোমাদের কারোর সাথে। এই বলেই তাথই চলে গেল ওখান থেকে, আর তুষার অর্পণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। ও মা তাথই, কি সুন্দর লাগছে রে তোকে শাড়িটাতে, কিন্তু তুই যে কাল বললি তুই শাড়ি পরতে পারিস না। তাথইকে পূজা মণ্ডপে বসে থাকতে দেখে সুজাতা দেবী ওর কাছে এসে বললেন, বাহ, কি সুন্দর লাগছে তোকে, দাঁড়া। প্রতিমা দেবী নিজের চোখের কাজল তাথইয়ের মাথার পেছনে লাগিয়ে দেন, যাতে কারোর নজর না লাগে। আরে তোমরা সবাই ব্যস্ত আছো তাই আমি ডাকিনি, ইউটিউব থেকে দেখে দেখে পড়েছি, শেখাটাও হয়ে গেল। বাহ, খুব ভালো করেছিস। আচ্ছা প্রতিমা, চলো আমরা রান্নাঘরের দিকে যাই, দেখি সকালে জলখাবারের কী ব্যবস্থা হলো। বলে সুজাতা দেবী আর প্রতিমা দেবী চলে গেলেন। তাথইও বসে পড়লো আলপনা দিতে। তাথইয়ের আলপনা দেওয়ার হাত খুব সুন্দর, প্রতি বছর ও নিজেই এই কাজটা করে। তাথই খুব মন দিয়ে আলপনা দিচ্ছিল। এমন সময় অর্পণের ডাকে চমকে ওঠে, মা, দাদাভাই চলে এসেছে। অর্পণের মুখে দাদাভাই এক ডাকটা শুনেই যেন তাথইয়ের শ্বাস আটকে গেল। মনে হচ্ছে চলন্ত সব কিছু যেন থমকে গেছে, হাত পা অসাড় হয়ে যাচ্ছে। তাথই ধীরে ধীরে মুখ ঘোরালো। কাঙ্ক্ষিত মানুষটিকে এই অনাকাঙ্ক্ষিত সময়ে দেখতে পেয়ে ওর চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। তাথইয়ের মুখ দিয়ে আলতোভাবে বেরিয়ে এলো একটাই শব্দ, অঙ্কনদা। তাথই বসা থেকে উঠে দাঁড়ালো ধীরে ধীরে। ওর চোখ দুটো তখনও একজনের দিকেই আটকে রয়েছে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে 1 বছর 25-এর অতীব সুদর্শন যুবক। লম্বা, উচ্চতার সুঠাম দেহি সেই পুরুষের সৌন্দর্য যে কোনো মেয়েকে ঘায়েল করে দিতে সক্ষম। স্থির দৃষ্টিতে তাকিয়ে তাথই রয়েছে। ও যেন এখনো বিশ্বাসই করতে পারছে না এসব সত্যি না স্বপ্ন। সব স্বপ্নে মনে হচ্ছে ওর, যেন চোখ খুললেই সব হারিয়ে যাবে। আর অঙ্কন, তাথই এদিকে আয়, ওখানে একা একা কি করছিস? সুজাতা দেবীর ডাকে তার ধ্যান ভাঙল। তাথই তখনও ঠায় দাঁড়িয়ে আছে, কী করবে বুঝে উঠতে পারছে না। এতক্ষণ একভাবে অঙ্কনকে দেখে গেলেও এখন ওর খুব লজ্জা লাগছে। তাথইয়ের মনে হলো, আচ্ছা অঙ্কনদা আমাকে দেখে কি বলবে? আজ তো শাড়ি পরেছি, আর অঙ্কনদা তো ছোটোবেলায় বলতো আমাকে শাড়ি পরতে, আমি পরতাম না। আজ তো আমি শাড়ি পরে আছি, অঙ্কনদার ভালো লাগবে তো? অঙ্কন এতক্ষণ খেয়াল করেনি তাথইকে। সামনের লোকজনের এত ভিড়ে লক্ষ্যই করেনি দৌড়ে দাঁড়িয়ে থাকা মোহময়ী নারীর দিকে। ভিড় একটু সরতেই অঙ্কন দেখতে পেল সেই কন্যাকে। তার দিকে চোখ পড়তেই অঙ্কনের দৃষ্টি যেন স্থির হয়ে গেল। অঙ্কনের ডান হাতটা আপনি আপনি উঠে গেল বুকের বাঁদিকে। ভেতর থেকে কে যেন বলে উঠল, এত সুন্দর, এতটাও সুন্দর কেউ কি করে হতে পারে? অঙ্কন তখন ওর দৃষ্টি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো তাথইকে। নেশা ধরে গেছে অঙ্কনের চোখে। তাথইয়ের লম্বা খোলা চুল, স্নিগ্ধ কোমল মুখ, গভীর কালো নয়নযুগল, ফুলের পাপড়ির মতো নরম ঠোঁট, পরনের হলুদ সাদা শাড়ি, গলায় হার, কানের ঝুমকো, যা মেয়েটির অঙ্গ সঞ্চালনের মাধ্যমে দুলে উঠছে। তাথইয়ের দিকে দৃষ্টিরত অবস্থাতেই জিজ্ঞেস করলো অঙ্কন, ও কে? ঠিক চিনতে পারলাম না তো। কথাটা যেন বিস্ফোরণের হওয়ার মতো কানে বাজলো তাথইয়ের। তার মানে অঙ্কন ওকে চিনতে পারেনি, ভুলে গেছে অঙ্কন ও ছুটকিকে, সব ভুলে গেছে। তাথইয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। চোখে কোণে জমে থাকা জল যেন এখনই বাঁধ ভেঙে বেরিয়ে যাবে। তাথইয়ের খুব অস্থির অস্থির লাগছিল। ও কোনো রকম বলল, বড় মা, আমার মনে হয় ফোনটা বাজছে উপরে, তোমরা কথা বলো, আমি দেখে আসি।
এটুকু বলেই তাথই ছুটল নিজের ঘরে। নিচে সবাই তাথইয়ের যাওয়ার লক্ষ্য না করলেও অর্পণ ঠিকই বুঝতে পেরেছে তাথইয়ের এমন অবস্থার কারণ। তবে অঙ্কন কিছু বুঝতে না পারলেও ওর কেমন যেন একটা খটকা লাগলো তাথইয়ের এরকম ব্যবহারে। সুজাতা দেবী বললেন, অনি, তুই তাথইকে চিনতে পারলি না? ছোটোবেলায় তো এত চুটকি চুটকি বলে ওর পেছন পেছন দৌড়ে বেড়াতি, আর এখন চোখের সামনে চুটকিকে দেখে ওকে চিনতেই পারলি না? সুজাতা দেবীর কথা শুনেই অঙ্কন যেন আকাশ থেকে পড়ল। ওর বিশ্বাসই হচ্ছিল না এটাই ওর ছুটকি। এখানে আসার পর তাথইকে দেখে ওর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতির জন্ম নিয়েছিল, যার রেশ কিছুটা হলেও এখনও থেকে গেছে। অঙ্কনের বুকের মাঝে যে উথাল পাতাল শুরু হয়েছে সেটা সে কাউকে বুঝতে দিল না, শুধু আলকা হেসে বলল ও বলেই সে নিজের ঘরে চলে গেল। তাতই ছুটতে ছুটতে নিজের ঘরে এসে ধরাম করে দরজা বন্ধ করে দিয়েই ওখানেই মেঝেতে বসে কাঁদতে লাগলো। এতদিনের চাপা কষ্ট যেন ওর চোখের জল হয়ে বেরিয়ে এলো। কিছুতেই থামছে না তার কান্না, কানে শুধু একটাই কথা বাজছে, ও কে? ঠিক চিনতে পারলাম না তো। তাতই বলল, তার মানে অঙ্কনদার আমাকে মনে নেই, সব ভুলে গেছে? সব আমাদের ছোটোবেলায় একসাথে কাটানো এত সব স্মৃতি সব সব ভুলে গেল, আমাকে চিনতেই পারলো না? আমি তো তোমাকে ভুলিনি কখনো অঙ্কনদা। তোমাকে কেমন দেখতে হয়েছে তা না জানলেও তো আমি তোমার অপেক্ষায় থেকেছি। আমি তো তোমাকে ভুলিনি অঙ্কনদা। তাথই কেঁদেই চলছে, আজ ওর কান্না থামছে না কিছুতেই। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে পেয়ে উঠে বসলো তাথই। তারপর পিঠের দিকে চোখের জল মুছে নিল। চোখের কাজল ঘেটে গেল কিছুটা। দরজা খুলতে দেখলো অর্পণ দাঁড়িয়ে আছে। তাথইকে দেখে অর্পণ স্পষ্ট বুঝতে পারলো যে তাথই এতক্ষণ কাঁদছিল, কিন্তু বুঝতে দিল না ওর অভিব্যক্তি তাথইকে। অর্পণ ঘরে ঢুকতে ঢুকতে বলল, কী রে, এতক্ষণ তোরা কী করছিস? কত খুঁজলাম তোকে, তোর কোনো পাত্তাই নেই, আর এখানে ঘরে দরজা বন্ধ করে আছিস। এ কি, তোর চোখের কাজল ঘেটে গেছে কেন? হ্যাঁ, ও না, মানে আসলে খুব গরম তো, এতক্ষণ কাজ করছিলাম নিচে, তাই ঘেমে গেছি। চোখটাও খুব চুলকাচ্ছিল, তাই কাজলটা ঘেটে গেছে। সে তো বুঝলাম, কিন্তু তোর গলাটা ভাঙা ভাঙা কেন? আর ঘরের দরজা বন্ধ করে কি করছিলি? আরে বললাম না, একটা ফোন এসেছিল। আর গলা, হ্যাঁ ঠান্ডা লেগেছে খুব জোরে, খুব ভোরে ঠান্ডা জলে স্নান করেছি তো তাই। অর্পণ পরিষ্কার বুঝতে পারছে তাথই যেগুলো বলছে সেগুলো একটাও সত্যি না। অর্পণ মনে মনে হাসলো, বলল, কি বোকা রে তুই তাথই, মিথ্যেটাও ঠিক করে বলতে পারিস না। ও ঠিক আছে, চল নিচে চল, এখনও বাকি আছে তো কিছুটা কাজ তোর। চল চল, তারপর তোর বন্ধুরাও তো চলে আসবে, তাই না? সকাল থেকে কিছু খাসও নি, চল নিচে চল, গিয়ে খাবি। অর্পণদা তুমি যাও, আমি আসছি। আরে এখনই চল না, আমি বলছি তো তুমি যাও, আমি আসছি, একটু ফ্রেশ হয়ে চলে আসবো। অর্পণ তাথইয়ের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আর বলল, আচ্ছা আয় তাহলে। অর্পণ চলে যেতে দরজাটা আবার লাগিয়ে দিল তাথই, মুখে হাত দিয়ে আবার কেঁদে ফেলল। কিছুক্ষণ পর চোখের জল মুছে নিজেকে কিছুটা ঠিক করে নিয়ে বলল, না আমি আর কাঁদব না, অঙ্কনদা তো আমাকে ভুলেই গেছে, এরপর আর ওর কথা ভেবে আমার কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। কাঁদবো না আমি, কাউকে বুঝতেও দেব না আমার মনের কথা। অঙ্কনদা এবার থেকে অপরিচিতের মতোই থাকবে আমার কাছে, আমি আমার মতো থাকবো, সবার সাথে ঘুরবো ফিরবো, আড্ডা দেবো, খুব মজা করে কাটাবো, কিন্তু অঙ্কনদার ধারে কাছেও যাব না আমি। মনে মনে এই সংকল্প নিয়েই তাথই চলে গেল বাথরুমে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। তারপর কিছুক্ষণ একা থেকে নিজেকে একটু সামলে নিয়ে দরজা খুলেই বেরিয়ে এলো। অঙ্কন ঘরে এসে দরজাটা বন্ধ করে আগে কিছুক্ষণ বসে রইল। ক্যালিফোর্নিয়া থেকে কলকাতা, কলকাতা থেকে শিলিগুড়ি, কম জার্নি। একটানা জার্নির ফলে অঙ্কন বেশ ক্লান্ত হয়ে আছে। না না, বলা ভালো ছিল, কারণ এখন অঙ্কনের আর ক্লান্ত লাগছে না। যেখানে দুর্গাপুজোর মতো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শুরু হয়েছে, সেখানে ক্লান্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না। অঙ্কন উঠে ঘরটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলো।
কি সুন্দর নানান রকমের জিনিস দিয়ে সাজানো ঘরটা। অঙ্কনের মনে পড়ে গেল ছোটোবেলায় কত বাড়ি না এসেছে এই বাড়িটাতে। এই বাড়ি, মণিমা, কাকাবাবু, তুষার, তাথইয়ের নামটা মাথায় আসতেই আবারও মনে পড়ে গেল ওর মুখটা। হলুদ সাদা বসনে কি অপূর্বই না লাগছিল ওকে, কিন্তু ও তখন ওভাবে চলে গেল কেন? অঙ্কনের চোখের সামনে ভেসে উঠল তাথইয়ের চোখ দুটো। ইস, সামনে না থাকা সত্ত্বেও যেন এখনও টানছে ওই চোখ যারা। অঙ্কন যার গভীরতা মাপতে পারবে না কোনো দিন, হয়তো বা ওই চোখের গভীরতাই মাপতে গিয়ে নিজেই হারিয়ে গেল। অঙ্কন মনে মনে হেসে উঠল, বলল, কত বড় হয়ে গেছিস ছুটকি, আর কত সুন্দর। পরক্ষণে মস্তিষ্ক বলল, এসব তুই কী ভাবছিস অঙ্কন? তুই কি ভাবছিস তোর ধারণা আছে? মন বলল, যা ভাবছিস একদম ঠিক ভাবছিস। তোর ভাবনাতে তো কোনো খারাপ কিছু নেই, আছে শুধু একরাশ মুগ্ধতা। সুন্দরের কদর করার অধিকার তো এই পৃথিবীর সবার আছে, তাহলে তুই কেন সুন্দরের প্রশংসা করার থেকে নিজেকে বিরত রাখবি? মস্তিষ্ক বলল, যা করার একটু ভেবেচিন্তে করিস অঙ্কন, কারণ তোর সাথে কিন্তু এখন আরও একটা জীবন জুড়ে রয়েছে। সুন্দরের প্রশংসার জোয়ারে ডুব গিয়ে তাকে ভুলে যাস না যেন। আবার এই কথাটা মনে পড়ে যেতেই অঙ্কনের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেল। আপন মনে বলল, বাবা, এতক্ষণ হয়ে গেল ওকে তো একটা ফোনই করা হয়নি। নির্ঘাত চটে আছে আমার উপর। উফ, আমিও না। অঙ্কন বিড়বিড় করতে করতে বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিল। কন্ট্যাক্ট লিস্ট থেকে বের করতে যাবে নামটা, তার আগেই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনের ওপর মানুষটার নাম দেখতে পেয়ে অঙ্কনের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। অঙ্কন এতটাই ঘুরে চলে গেল যে ভুলেই গেল ফোনটা রিসিভ করতে। ফোনটা বেজে বেজে কেটে গেল। অঙ্কন এতটা ঘোরের মধ্যে ছিল যে বুঝতে পারিনি ফোনটা কেটে গেছে। দ্বিতীয়বার রিং হতেই সাথে সাথে রিসিভ করে নিল, কিন্তু অঙ্কন কিছু বলার আগেই ওপাশ থেকে ভেসে এলো, কি হলো, ফোন তুলছিলে না কেন? তুমি তো অনেকক্ষণ হলো পৌঁছে গেছো, তাহলে এতক্ষণ কি করছিলে? নাকি বাড়ির সবাইকে পেয়ে আমার কথা ভুলেই গেছিলে? তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম। এই কি হলো, চুপ করে আছো কেন? হ্যালো হ্যালো অঙ্কন। শুনছি তো। কি হলো, তুমি চুপ করে গেলে কেন? কিছু তো বলো। তুমি বলতে দিলে তো বলবো। অনন্যা, তুমি তো নিজেই বলা শুরু করে দিলে, তো আমি কি কিছু বলার চান্স পেলাম বলো? আচ্ছা সরি, আসলে তুমি ফোন করছিলে না আর ধরছিলেও না, তাই খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। প্লিজ রাগ করো না। এত টেনশন করার কী আছে অনু? আমি কি ছোটো বাচ্চা যে হারিয়ে যাব? অদ্ভুত। এই, তুমি রাগ করছো কেন? আরে বাবা, বললাম তো সরি। আচ্ছা ছাড়ো ওসব কথা, আগে বলো পৌঁছচ্ছ ঠিক মতো? হ্যাঁ। আচ্ছা এতক্ষণ কী করছিলে? এই সবার সাথে কথা বললাম। আমি বাড়িতে ঢুকতেই সবার কি আনন্দ অনু, তুমি বিশ্বাস করবে না। জানো, এই বাড়িতে যতবার আসি ততবারই মনে হয় যেন আমি আমার নিজের বাড়িতেই আছি। আমার ঢোকার সাথে সাথেই সবাই যে কি শুরু করে দিল, মানে কি বলবো তোমাকে, কারোর যেন কথাই শেষ হতে চাচ্ছে না। সত্যি অঙ্কন, তোমাদের বাড়ির লোকগুলোও পারে। দেখছে একটা মানুষ বাইরে থেকে এসেছে, কোথায় তাকে আগে একটু রেস্ট নিতে দেবে তা না, আসতে না আসতেই কেমন ছেঁকে ধরেছে। অনন্যা, তুমি এভাবে কেন বলছো? ওরা আমার আত্মীয়, আমার বাড়ির লোক। আমি এত বছর পর ফিরেছি, ওদের আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? অঙ্কন, আমি তোমাকে ফোন করেছি শুধুমাত্র তোমার সাথে কথা বলবো বলে। তোমার আত্মীয়দের তোমার প্রতি কতটা ভালোবাসা আছে তার জানার জন্য ফোন করিনি আমি। তুমিও পারো সত্যি। বিদেশে ছিলে এতদিন, তোমার মধ্যে একটা আলাদা রকমের অ্যাটিটিউড ছিল। সবাই তোমার সাথে একবার কথা বলার জন্য পাগল হয়ে যেত, কিন্তু তুমি কাউকে পাত্তা দিতে না। আর আজ যখন তুমি ইন্ডিয়া ব্যাক করেছো, অমনি তোমার টিপিক্যাল বাঙালি ছেলের অ্যাটিটিউড বেরিয়ে গেল না? এতটা চেঞ্জ দুদিনের মধ্যেই? আমি কত করে তোমাকে বললাম আমরা ক্যালিফোর্নিয়াতেই সেটেল হয়ে যায়। কত বড় বড় ইউনিভার্সিটি থেকে অফার এলো তোমার, তুমি ওদের রিফিউজ করে দিয়ে ওখানকার ইউনিভার্সিটিতে জয়েন করলে। মানে আমি তো টোটালি কনফিউজ তোমার এরকম ব্যবহারে। মানে সত্যি অনন্যা, বিহেভ ইয়োর সেলফ। তুমি আমাকে যা খুশি বলো আমি মেনে নেব, কিন্তু আমার দেশ, আমার পরিবার বা আমার আত্মীয় স্বজনদের সম্পর্কে একটাও বাজে কথা আমি সহ্য করব না।
আর আমি কোথায় কোন ইউনিভার্সিটির অফার ছেড়ে দিয়েছি না দিয়েছি সেটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু শুধুই আমার গার্লফ্রেন্ড, সেই অধিকারটা তুমি এখনও পর্যন্ত পাওনি বা আমি তোমাকে দেইনি যে আমার একান্ত পার্সোনাল ম্যাটারে তুমি তোমার নিজস্ব অভিমত চাপিয়ে দেবে। আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটু হলেও নিজের দেশের প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু এখন তো দেখছি তোমার মধ্যে সেই বেসিক শিক্ষাটুকু নেই। এনিওয়ে, আমি ভালো মতো পৌঁছেছি আর খুব ভালোও আছি। আশা করি এরপর থেকে আমার একান্ত পার্সোনাল ব্যাপারে ঢোকার কোনো চেষ্টা করবে না তুমি, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর একটা কথা, অঙ্কন সেন কখনো চেঞ্জ হয় না, সে আগেও যা ছিল এখনও তাই আছে, শুধু স্থান কাল পাত্র বিশেষে নিজের আচরণটা একটু অন্যরকম হয়েছে। সবাই আমাকে খুব সিরিয়াস পার্সন মনে করলেও আমার পরিবারের কাছে আমি খুবই প্রাণখোলা। সুতরাং ভবিষ্যতে যদি আমার সাথে থাকতে হয় তখন আমাকে এবং আমার পরিবারকে হাসি খুশি মেনে নিয়েই তবে তোমাকে থাকতে হবে। আদারওয়াইজ তুমি তোমার রাস্তা দেখে নিতে পারো, আমি বাধা দেব না। রাখছি, হ্যাপি পুজো। অনন্যার তাচ্ছিল্যে ভরা কথাগুলো শুনে অঙ্কনের শরীরে যেন আগুন ধরে যাচ্ছিল। নিজের দেশ পরিবারের সম্পর্কে বলা অনন্যার প্রতিটা কথা অঙ্কনের বুকে গিয়ে বিঁধছিল, তাই নিজের রাগকে সামলাতে পারল না। অনন্যাকে মাঝপথেই থামিয়ে দিয়ে অঙ্কন আবারও নিজের গুরুগম্ভীর স্বরে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে অনন্যাকে বলল এই কথাগুলো। অনন্যার এই কথাগুলো আজ শোনার খুব প্রয়োজন ছিল। মেয়েটার মধ্যে কোনো সামাজিকতা নেই, সবসময় শুধু নিজেকে নিয়েই ভাবে, নিজের খুশি নিজের আনন্দ, কখনো 5 জনের মানুষের খুশির দিকটা দেখে না। অনন্যা ফোন করছে দেখে একটু আগেও মনটা যতটা খুশি হয়েছিল, অঙ্কনের ঠিক তার চেয়েও দ্বিগুণ তিক্ত হয়ে গেছে অনন্যার সাথে কথা বলার পর। অঙ্কনের ইচ্ছে করছে সব ভেঙে চুরে তছনছ করে দিতে। একই দীর্ঘযাত্রার ক্লান্তি, তার উপরেই তিক্ত কথোপকথন। অঙ্কনের যেন বিষের মতো লাগছিল, তাই মন আর মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য শাওয়ারের ঠান্ডা জলে নিজেকে সঁপে দিল। ওদিকে অঙ্কন ফোন কেটে দেওয়ার পর থেকে রাগে গা রিডি করে উঠল অনন্যার। ফোনটাকে ঢিল মেরে ভেঙে দিল সে। ঘরে হাতের সামনে যত ফার্নিচার ছিল রাগের মাথায় সব ছুঁড়ে ভেঙে ফেলতে লাগলো। একটা সময় পর ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। হাতের মুঠোয় শক্ত করে ধরে রইল বিছানার চাদর। তারপর রাগে ক্ষোভে অহংকারে দাঁতে দাঁত চেপে বলে উঠল অনন্যা, অঙ্কন সেন, তুমি আমাকে ইনসাল্ট করলে। আমাকে, এই অনন্যা বসুকে তুমি চেনো না। তোমাকে আমি কিছুতেই ইন্ডিয়াতে ওই টিপিক্যাল ফ্যামিলির সাথে থাকতে দেবো না। তোমাকে আমি ক্যালিফোর্নিয়াতে ফিরিয়ে আনবই। আর তুমি অধিকারের কথা বললে না, আই প্রমিস তুমি নিজেকে আমাকে সেই অধিকার দেবে, অ্যান্ড সেটা খুব শীঘ্রই। বি রেডি ডক্টর অঙ্কন সেন। এটুকু বলে বিছানার পাশের টেবিলে থাকা সুন্দর ফ্লাওয়ার ভাসটা নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে অনন্যা আরও বেশি করে রাগে কাঁপতে থাকলো। তাথই নিজের মতো করে কাজ করে চলেছে। একটু আগেই আলপনা দেওয়া শেষ হয়েছে ওর। সবাই দেখে ওর খুব প্রশংসা করছে। এখন ওর হাতে কিছুটা সময় আছে, এরপর জলখাবার খেতে ডাকা হবে। ইতিমধ্যে তাথইয়ের সব বন্ধুরাও চলে এসেছে। ওরা সবাই মিলে পুজো মণ্ডপের পাশে চেয়ারে বসে আড্ডা দিচ্ছে, যার মধ্যে অভিরাজ আর নীলাদ্রি ব্যস্ত ময়ূরী আর পর্ণাকে খেপাতে। তাথই আর দিয়া বসে বসে গল্প করছে আর ওদের কাণ্ড দেখে হারছে। তুষা একটু আগেই বাইরে গেল ওর বন্ধুদের নিয়ে আসতে। ওরা কেউ নাকি ওদের বাড়ি চিনতে পারছে না। আর আমাদের অর্পণবাবু ওদের পাশেই বসে বসে তাথইয়ের সাথে বসা থাকা দিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাথই কথা বলতে বলতে হঠাৎ করে অর্পণের দিকে তাকালেই দেখে অর্পণ দিয়ার কথা শুনে হাসছে হা করে। ও প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে ব্যাপারটা বুঝেনি মুচকি হেসে অর্পণের মুখের সামনে নিজের হাত বাড়ায়। কিন্তু কোথায় কি, অর্পণের কোনো হেলদোলই নেই। তাথই বেশ কয়েকবার এরকম করার পরে অর্পণ কোনো সারা শব্দ দিচ্ছে না দেখে তাথই একটু গলা ঝেড়ে বললে, বলছি দিয়া, ওদিকে জলখাবারে তো ডাক পড়ে গেছে। অর্পণদাকে কখন থেকে ডাকছে বড় মা, কিন্তু অর্পণদা তো একভাবেই বসে আছে। একটু দেখবি কি হয়েছে? তাথইয়ের কথা শুনে দিয়া ঘুরে দেখে সত্যিই তাই। অর্পণ ওর দিকেই তাকিয়ে রয়েছে হা করে। দিয়া অর্পণকে কয়েকবার ডাকলো, কিন্তু অর্পণ তো তাও দিয়াকেই দেখে যাচ্ছে, যেন ওর সামনে আশেপাশে সব জায়গায় শুধু দিয়াই রয়েছে। দিয়া আবারও ডাক দেয়, ও অর্পণদা।
হ্যাঁ বলো না। অর্পণ এবার মুখ খোলে, কিন্তু ওর দৃষ্টি সেদিকেই স্থির এখনো। বলছি, তোমার মা তো ডাকছে তোমাকে, খাবে না? খাবো তো, তোমার হাতে। অর্পণের কথা শুনে দিয়া লজ্জায় পড়ে গেল। কি? সবার একসাথে চিৎকারে অর্পণ স্বপ্ন দুনিয়া থেকে বাস্তবে ছিটকে পড়ে। কোনো রকমে নিজেকে সামলে বলল, হ্যাঁ খাবো তো, কিন্তু তোমাদের হাতে হাতে আর কাজগুলো করে দিই, তারপর যাচ্ছি। আমাদের হাতে এখন খাওয়া ছাড়া আর কোনো কাজই নেই অর্পণদা। অভিরাজ বলে উঠল। কে বলেছে কোনো কাজ নেই? খাওয়াটাও তো একটা কাজ। চলো, আমি তোমাদের সাথে একসাথে খাবো। চলো চলো। এই বলেই সবাইকে তাড়া দিয়ে অর্পণ ওখান থেকে চলে গেল। আর অর্পণের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সবাই হেসে উঠল। এর মধ্যে প্রতিমা দেবী এসে তাথইকে বললেন, তাথই মা যা না, একটু ওপরে গিয়ে অনেকে ডেকে নিয়ে আয় না। ছেলেটাও তো কিছু খায়নি, এত দূর থেকে এসেছে, খিদেও পেয়েছে মনে হয়। সবার সাথে ওকেও দিয়ে দেবো তাহলে। কিন্তু মা আমি কেন? শোনা মা আমার, একটু যা, দেখ আমাদের সবার হাতে কাজ, একটু যা না। এই বলে প্রতিমা দেবী চলে গেল। তাথই আর কি করে, এক রাশ বিরক্তি নিয়ে উপরে গেল অঙ্কনকে ডাকতে। মায়ের কথা অমান্য করতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে অঙ্কনকে ডাকতে যেতে হয় তাথইকে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে তাথই যায় অঙ্কনের ঘরে। যেতে যেতেই বলতে থাকে, ধুর, মা সেই আমাকেই পাঠালো। কেন, বাড়িতে কি আর লোক ছিল না? যত আমি ভাবি অঙ্কনার থেকে দূরে থাকবো, তত বাড়ি কোনো না কোনো কারণে আমাকে ওনার কাছেই পাঠায়। কথাটা ভেবে তাথই একটা ঢোক গিলল মনে মনে। আর যাই বলুক না কেন, তাথই যে অঙ্কনকে জমের মতো ভয় পায় এটা সবাই জানি। না, অঙ্কন কখনোই ওকে খারাপ কিছু বলে না, কিন্তু তার সত্ত্বেও কেন জানি অঙ্কনকে খুব ভয় লাগে। যাকে ভালোবাসে তাকেই এত ভয়, ভাবা যায়? যা হবে ভেবে মনে মনে দুর্গা নাম নিয়ে তাথই গেল অঙ্কনের ঘরের সামনে। কিন্তু ঘরের সামনে গিয়ে দরজা বন্ধ ভেবে প্রথমে ভাবলো ভেতর থেকে বোধহয় লাগানো আছে। তাথই একবার মনে মনে ভাবলো, তাহলে কি ফিরে যাব? দরজা তো মনে হয় বন্ধ ভেতর থেকে, কিন্তু না ডেকে নিয়ে গেলে তো আবার মা আমাকে বকা দেবে। কি জ্বালায় পড়লাম রে বাবা। এক কাজ করি, একবার নক করে দেখি। তাথই দরজা নক করলো। প্রথমবারে খুলল না, দ্বিতীয়বার একটি জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তাথই ভাবলো, দরজা তো খোলাই ছিল, আমি তাহলে অঙ্কনদাকে বলেই বেরিয়ে যাব। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। অঙ্কনদা তোমাকে খেতে ডাকছে বলে তাথই যে না ঢুকেছে ঘরে, দেখে ওর ঘর পুরো ফাঁকা। তাথই ঘরের এদিক ওদিক দেখলো, কিন্তু অঙ্কনকে কোথাও দেখতে পেল না। তাথই ব্যালকনির দিকে যাবে, তখনই ওর কানে এলো ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ। তাথই ভাবলো, ও অঙ্কনদা তাহলে বাথরুমে আছে। ছি ছি, আমিও কেমন। আমারই তো আগে বোঝা উচিত ছিল যে অঙ্কনদা তো এসে আগে স্নান করবে। এখন যাই, পরে কাউকে একটা পাঠিয়ে দেব বলে তাতেই ঘর থেকে বেরোনোর জন্য পেছন ফিরতেই হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনি ওর পা ওখানেই আটকে যায়। দাঁড়া ছুটকি। তাতেই অবাক হয়ে গেছে এই ডাক শুনে। আজ প্রায় 8 বছর পর ও শুনল এই ডাকটা। এখনও তাথই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অঙ্কন ওকে সত্যিই এই নামে ডেকেছে। তাই ধীরে ধীরে পেছন দিকে ঘুরল। ততক্ষণে অঙ্কন বের হয়েছে বাথরুম থেকে। অঙ্কনের ভিজে শরীর, মাথার চুল থেকে তখনও টপ টপ করে জল পড়ছে। শরীরের জলের ফোঁটা তখন প্রশস্ত বুকে, পিঠে লেগে রয়েছে। কিন্তু তার থেকেও বেশি অঙ্কনের দৃষ্টি। তাথইয়ের দিকে কেমন একটা ঘুর লাগা দৃষ্টিতে চেয়ে রয়েছে ও। তাথইয়ের নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে, যা বড্ড টানছে অঙ্কনকে। তাথই চট করে চোখ সরিয়ে নিল অঙ্কনের থেকে। এভাবে একজন পুরুষের দিকে হাঁকুড়ে তাকিয়ে থাকাটা তাথইয়ের বড্ড খারাপ লাগার সাথে সাথে ওকে খুব লজ্জায় ফেলে দিল। তাথই সেই যে মাথা নিচু করেছে, আর মাথা তোলার কোনো নামই নেই। নিচু হয়ে হাত দুটো কসলাচ্ছে সমানে। অঙ্কন তাথইকে দেখে বুঝতে পেরেছে ও লজ্জা পেয়েছে। অঙ্কনকে এ অবস্থায় দেখে মুচকি হেসে অঙ্কন এগিয়ে গেল তাথইয়ের কাছে। তাথই এখন বুঝতে পারছে অঙ্কন ওর খুব কাছে এসে দাঁড়িয়েছে। অঙ্কনের শরীর থেকে একটা মাতাল করা ঘ্রাণ এসে তাথইয়ের নাকে লাগছে। অঙ্কন খুব ধীরে অথচ শান্ত গলায় বলল, আমার সাথে কথা বলবি না?
অঙ্কনের আদরে গলা শান্ত হয়ে কণ্ঠস্বর যেন তাথয়ের শরীর শিহরণ জাগিয়ে দিল। গায়ের প্রতিটা রোমকূপ সজাগ হয়ে গেল এই কথাটা শুনে। নিঃশ্বাসের গেল বেড়ে। তো তোমাকে নিচে খেতে ডাকছে বলেই তাথয় ছুটে চলে যাওয়ার জন্য উদ্যত হলে অঙ্কন পেছন থেকে ওর হাতটা টেনে ধরে। তাথয়ের গরম হাতের ওপর অঙ্কনের ঠান্ডা হাতের ছোঁয়া যেন মুহূর্তের মধ্যেই অবাস করে ফেলবে তাথয়কে। হৃৎস্পন্দন বেশ দ্রুত গতিতে বেড়ে গেল তাথয়ের। ওদিকে অঙ্কনেরও একই অবস্থা। তাথয়ের হাতটা ধরার সাথে সাথে যেন শরীরে বিদ্যুৎ খেলে গেল অঙ্কনের। এক অসামান্য ভালো লাগা কাজ করতে লাগলো অঙ্কনের মধ্যে। ওর মনে হলো, কই আগে তো কখনো এমন হয়নি। তাথর লজ্জার চোটে না পারছে এদিকে তাকাতে, না পারছে ঘর থেকে বেরোতে। আমতা আমতা করে তাথই হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, হাতটা ছাড়ো অঙ্কনদা, আমাকে নিচে যেতে হবে, অনেক কাজ আছে। অঙ্কন তাথয়ের হাত না ছেড়ে উল্টে ওকে ঘুরে এক ঝটকায় টেনে দেওয়ালে পিঠ দিয়ে দু হাতে চেপে ওকে দাঁড় করায়। অঙ্কনের এমন কাজে তাথই ভয় পেয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। অঙ্কন এখন ওর আরও কাছে দাঁড়িয়ে, এতটাই কাছে যে অঙ্কনের গরম নিঃশ্বাসটাও তাথয়ের মুখের ওপর পড়ছে। অঙ্কন খুব খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাথইকে। তাথয়ের অগোছালো চুল, হালকা ঘেটে যাওয়া কাজল, কপালে নাকে সঞ্চিত হওয়া বিন্দু বিন্দু ঘাম, ঈষৎ কম্পমান অধর যুগল, শাড়ির আঁচল যা গুটিয়ে ভাঁজ করে রাখা কাঁধের উপর আর বাকিটা পেছন ঘুরিয়ে কোমরে গুজে রাখা। অঙ্কন জানে না কেন ও এমন করছে, কিসের জন্য তাথইকে ওর এত কাছে এনেছে। ধীর গলায় অঙ্কন জিজ্ঞেস করলো, তখন আমার সাথে কথা না বলে চলে গেলি, আবার এখন ডাকতেও এসে চলে যাচ্ছিস কেন ছুটকি? কথা বলবি না আমার সাথে? তাথই ফট করে চোখ তুলে তাকালো অঙ্কনের দিকে। এখনও সেই ঘোর লাগা দৃষ্টি অঙ্কনের। ওর কথায় আদরে আবদার প্রকাশ পাচ্ছে স্পষ্ট। ঠিক যেমন দীর্ঘ সময় পর একজন প্রেমিক তার প্রেমিকার সন্ধান পায়, কিন্তু প্রেমিকা অভিমানের বশে তার প্রিয় মানুষটির সাথে কথা বলে না, ঠিক সেই সময় যেমন করে প্রেমিক আর প্রেমিকার মান ভাঙানোর জন্য কথা বলে। আজ অঙ্কনের কথার ভঙ্গিমা যেন সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। ও কিছু সময় তাত হয়ে চেয়ে রইল অঙ্কনের চোখের দিকে। পরক্ষণেই ওর মনে পড়ে গেল অঙ্কনের বলা সেই কথাটা। তাত হয়ে চোয়াল শক্ত হয়ে গেল। দৃঢ় গলায় বলল, একজন অপরিচিতার সাথে এইভাবে কথা বলাটা বোধ হয় ঠিক নয় অঙ্কনদা, অনেকে খারাপ ভাবতে পারে। তারপরে অঙ্কনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, খেতে এসো। বলে তাত হয়ে আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায় ওখান থেকে। তাথই ওর ঘরে এসে কিছুক্ষণ বসে থাকলো। একটু আগে অঙ্কনের সামান্য ছোঁয়াটুকুও যেন তাথইয়ের অস্থিরতার কারণ হয়ে উঠেছে। এই মুহূর্তে তাথইয়ের মনে হচ্ছে অঙ্কন জেনে বুঝে ইচ্ছে করে এরকম করছে ওর সাথে। ওর মনে পড়ে গেল 2 বছর আগের একটি ঘটনা। তাথই যখন সবে ফার্স্ট ইয়ারে উঠেছে, সময়টা ছিল জুন মাসের মাঝামাঝি। উত্তরবঙ্গে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এরকমই একটা দিনে বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় সেদিন কলেজে যায়নি তাথই। ঘরে বসে কাজ করছিল নিজের। তখনই ওর ফোন বেজে ওঠে। কাজ করতে করতেই ফোনটা হাতে নিয়ে দেখে অর্পণ ফোন করেছে। হ্যাঁ অর্পণদা, বলো। কী রে, ব্যস্ত নাকি? হ্যাঁ আছি একটু। তুমি বলো না, কি বলবে? না না, আমি তাহলে রাখি, বেশি সময় নেব না তোর। আচ্ছা, তোর মনে আছে তো এটা কি মাস? হ্যাঁ, জুন মাস। কেন, এই মাসে আর কি আছে মনে নেই তোর? আর তো কিছু। তাথই এইটুকু বলেই থেমে গেল। কী রে, মনে পড়লো কিছু? আজ কত তারিখ গো অর্পণদা? 12। হে ভগবান, কাল তো অঙ্কনদার জন্মদিন। ভাগ্যিস তুমি ফোন করেছিলে, না হলে তো আমার মাথা থেকে একদম বেরিয়েই গিয়েছিল। কি করব এই একদিনের মধ্যে, কি করব কিছুই তো বুঝতে পারছি না গো অর্পণদা। তাও যদি অঙ্কনদা এখানে থাকতো তাহলে একটা কথা ছিল। থাকে তো সেই ক্যালিফোর্নিয়া। বেশ বুঝতে পারছি তোর এই ছোট্ট মাথাটা বেশি চাপ নিতে পারবে না। আচ্ছা তুই একটা কাজ করতো। কী কাজ? এক্ষুনি গিয়ে বাড়ির দরজাটা খোল। দরজা খুলবো মানে? আরে আমি কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো নাকি? আমার কিছু হয়ে গেলে আমার অনুসন্ধানরত বউটা কে খুঁজবে শুনি? অর্পণের কথা শুনে যেন তাতেই আকাশ থেকে পড়ল।
কি বলছে এসব? অর্পণ শিলিগুড়িতে মানে কবে, কিভাবে? তাই তাথই এই সমস্ত ভাবনার মাঝেই ডুবে আছে। তখনই এবার অর্পণের গলা পাওয়া গেল। কি রে, খুলবি দরজা নাকি চলে যাব? হ্যাঁ, আরে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এ বলেই তাথই চলে গেল বাড়ির দরজা খুলতে। তাথই অর্পণকে ভেতরে নিয়ে এলো। তারপর অর্পণ ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে বসলো তাথইয়ের ঘরে। তাথই বলল, এবার বলো তো কেসটা কি? কেস আবার কি হবে? তোদের কলেজে আমাদের একটা সেমিনার পড়েছিল, সেটাই অ্যাটেন্ড করতে এসেছিলাম। আমি গত 3 দিন ধরে এখানেই রয়েছি। কাল সেমিনার শেষ হয়েছে, সবাই আজকে বাড়ি ফিরে গেল, কিন্তু আমি বললাম এখানে আমার রিলেটিভের বাড়ি আছে, আমি তাদের সাথে দেখা করে তারপর যাব, তাই চলে এলাম। উফ, আসল কথাটা বলো না। বাবা, এত অধৈর্য হওয়ার কিন্তু ভালো না তো তাথই। অর্পণ দা। তাথই এবার রাগি মুখ করে তাকালে অর্পণ বলে, আচ্ছা ঠিক আছে বলছি। আমি জানতাম তোর এইটুকু মাথায় বেশি লোড নিতে পারবে না, তাই আমি সাথে করে কেক আর বাকি জিনিসপত্র সব নিয়ে এসেছি। কেকটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু কি করব বলো তো? শুধু কেক কাটা কি ভালো দেখায় নাকি? আরে সেজন্যই তো এত কিছু নিয়ে এসেছি। বলেই ব্যাগ থেকে রিবনস, রং বেরঙের স্ট্রিং লাইটস, ক্যান্ডেল, ফুল এসব বের করলো। তারপর বলল, শোন, তোর এই ঘরটার থেকে সুন্দর জায়গা মনে হয় না আর পাবো বলে। এই জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে আমরা ঘরটা সাজিয়ে ফেলবো। হয়ে যাওয়ার পর তুই আর আমি দুজনে রেডি হয়ে নেব। তারপর ঠিক রাত 12টা বাজার 5 মিনিট আগে দা ভাইকে ভিডিও কল করা হবে। দা ভাইয়ের জন্য এটা পুরো সারপ্রাইজ থাকবে। তারপর যে রাত 12টা বাজবে অমনি দাদা ভাইকে এত সুন্দর সারপ্রাইজটা দেব, একেবারে ভার্চুয়াল সেলিব্রেশন। কি বলিস? দারুণ আইডিয়া অর্পণদা, কিন্তু অঙ্কনদা কি ফোন রিসিভ করবে? আরে আমাদের এখানে যখন মাঝরাত হলে কি হবে, ওদের ওখানে তো দিন, তখন ফোন রিসিভ করবে নাই বা কেন? তাও ঠিক। সত্যিই তোর মাথাটা গেছে, চল কাজে লেগে পড়ি। এরপর প্ল্যান অনুযায়ী অর্পণ তাথই মিলে পুরো ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলে। রাত 12টা বাজার 5 মিনিট আগে অর্পণকে ফোন করা হলো। হ্যালো, অঙ্কন সেন ইজ স্পিকিং। তাথইয়ের কথা বলাই বন্ধ হয়ে গেছে। এদিকে অর্পণ ওকে ধাক্কা দিচ্ছে বলার জন্য, কিন্তু বেচারি ভয়ের চোটে সাহসী করে উঠতে পারছে না। অঙ্কন কয়েকবার হ্যালো করলেও ও পাশ থেকে কোনো উত্তর আসছে না, থেকে ফোনটা কেটে দেয়। তাথই আবার তাড়াতাড়ি করে কল করে, কিন্তু এতক্ষণে অঙ্কনের মাথা বেশ গরম হয়ে গেছে। অঙ্কন খুব বিরক্ত হয়ে পরবর্তী ফোনটা রিসিভ করলো। হ্যালো, হোয়াই আর ইউ টকিং, হোয়ার আর ইউ? তাথই কোনো মতে উত্তর দেয়, হ্যালো, ইটস মি। এটুকু কথা বলার পর ফোন কেটে গেল। তাথই স্তব্ধ হয়ে বসে রইল। অর্পণ তো ওর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, ওর দাদা কারোর সাথে কখন এইভাবে কথা বলতে পারে। অর্পণ দেখলো তাথই চুপ করে বসে আছে, একদিকে তাকিয়ে, কিন্তু কোনো কথা বলছে না। আমি কিছুক্ষণ একা থাকতে চাই অর্পণদা, তুমি এখন যাও এখান থেকে। অর্পণ আর কিছু বলল না, ও নিজেও চাইলো তাথইকে একটু একা ছেড়ে দিতে। অর্পণদা, আজকে যে আমি ফোন করেছিলাম এটা যেন অঙ্কনদা কখনো জানতে না পারে, কিন্তু প্লিজ অর্পণদা। অর্পণ শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। কথাগুলো মনে পড়তেই তাথইয়ের চোখের কোণটা আবারও জলে ভিজে এলো। বেশ কিছুক্ষণ নিজের সাথে লড়াই করার পর তাথই অঙ্কনকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার এবং অঙ্কনের থেকে নিজেকে দূরে রাখার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ষষ্ঠীতেই দেববাড়ির গমগম করছে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সে এক রই ব্যাপার। ষষ্ঠীতেই এমন অবস্থা হলে বাকি 4 দিন কি হতে পারে ভেবে দেখুন একবার। তবে এখন সেরকম কাজ না থাকলেও পারিভর্তির লোকজনের খাবার আয়োজন করা যে এক বিরাট বড় দায়িত্ব, সেটা মানতে সবাই বাধ্য। ছোট থেকে বড় সবাই লাইন দিয়ে বসে রয়েছে। অর্পণ, অঙ্কন, অভিরাজ, নীলাদ্রি, পর্ণা, দিয়া, ময়ূরী, তুষার সবাই বসেছে পাশাপাশি। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। তাথই গেছিল রান্নাঘরে মাকে মিষ্টির বাক্স দিতে, কিন্তু ফিরে এসে দেখে ওর জায়গা নেই। তাথই ময়ূরীকে বলল, ময়ূরী,
তোকে না বললাম আমার জন্য তোদের পাশে জায়গা রাখতে। তাথইয়ের কথা শুনে ময়ূরী বলল, আরে আমরা তো রেখেছিলাম জায়গা, কিন্তু ওই ছাগল দুটো এসে বসে পড়ল। তাথই এবার অভিরাজ আর নীলাদ্রিকে বলল, এই অভি, নীল, তোরা সর এখান থেকে, আমি বসবো, এখানে একটা আমার জায়গা। তাথইয়ের কথা শুনে নীলাদ্রির চারিদিকে কিছু একটা খোঁজা শুরু করে দিল। তাথই জিজ্ঞেস করলো, কী রে, কী খুঁজছিস? তোর নাম নীলাদ্রি, এইভাবে বলল। মানে? আরে তুই বললি না যে এটা তোর জায়গা, তাই খুঁজে দেখছিলাম তোর নামটা লেখা আছে কিনা এখানে। নীল, ফালতু কথা বলিস না, সর এখান থেকে, তুই অন্য কোথাও বস যা। না রে, আমি অন্য কোথাও বসতে পারবো না, দেখছিস না আমার জান আর প্রাণ দুটোই এখানে, তাই আমি এখান থেকে উঠতে পারবো না। তাথই নীলাদ্রির কথা শুনে ময়ূরীর দিকে চোখ কটমাট করে তাকালে ময়ূরী একটা ক্যাবলা ক্যাবলা হাসি দিয়ে বলে, অমন করে তাকাস না সোনা, আমি সহ্য করতে পারবো না, আর আমার কিছু করার নেই, এই দেখ। বলেই ময়ূরী দেখালো নীলাদ্রি ইতিমধ্যে ময়ূরীর ওড়না নিয়ে নিজের হাতের সাথে বেঁধে রেখেছে, যার ফলে ময়ূরী চেষ্টা করেও উঠতে পারছে না। তাথই এবার চোখ গরম করে নীলাদ্রির দিকে তাকালো, কিন্তু নীলাদ্রি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ময়ূরীর সাথে গল্প করতে লাগলো। তাথই এবার অসহায় হয়ে অভিরাজের দিকে তাকালে অভিরাজও এক হাত দিয়ে পর্ণাকে জড়িয়ে বলল, আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট। তাথই রেগে মেগে বলল, আসিস এরপর তোর বইয়ের রাগ ভাঙানোর জন্য হেল্প চাইতে, ভালো করে করব। বলে তাথই এক কোণে গিয়ে বুকের কাছে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে থাকে। তুষার তাথইয়ের কাছে উঠে যেতে নিলেই অঙ্কন ওকে বাধা দিয়ে বলে, তুষার তুই বস, আমি ডাকছি ওকে, আমার পাশে জায়গা আছে তো। এই বলে অঙ্কন প্রথমে তাথইকে ডাক দেয়, বলে, ছুটকি, আমার পাশে তো একজনের বসার মতো জায়গা আছে, তুই এখানে বসে যা না, তাহলেই তো হয়। অঙ্কনের কথা শুনে তাথইয়ের বুক ধক করে ওঠে। তাথই মনে মনে বলে, অসম্ভব। আর যাই হোক, আমি অঙ্কন তার পাশে বসবো না, কিছুতেই বসবো না। মুখে বলল, না থাক, তার কোনো দরকার হবে না, আমি পরে মাদের সাথেই বসে খেয়ে নেব, তোমরা খাও। অর্পণ বলল, তাথই, কেন জেদ করছিস? সে সকাল থেকে না খেয়ে আছিস, খেতে বস চুপচাপ। অর্পণদা, আমার খিদে নেই এখন, তোমরা খাও না, আমি বলছি তো মাদের সাথে বসে খাবো। তাথইয়ের বারবার এক কথায় অঙ্কনের মাথা এবার গরম হয়ে গেল। অঙ্কন মনে মনে বলল, এত রাগ আমার উপর কিসের জন্য যে আমার বাসায় বসতে পারবে না? আসার পর থেকে দেখছি সমানে এড়িয়ে যাচ্ছে আমাকে, হয়েছেটা কি ওর? ওকে তো আমার পাশে বসতেই হবে। কথাগুলো ভেবে অঙ্কনের চোয়াল আরও শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে খুব গম্ভীর স্বরেও বলল, ছুটকি, খেতে বস। তাতে কোনো উত্তর করল না। অঙ্কন আবারও বলল, ছুটকি, জেদ করিস না, আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে যদি তুই খেতে না বসিস তাহলে এরপর যা হবে তার জন্য আমাকে কিছু বলতে পারবি না। তাতেই অঙ্কনের কথা শুনে এবার বেশ ভয় পেল। এমনিতেই অঙ্কনকে যথেষ্ট ভয় পায়, কিন্তু তাই বলে এবার আর ও দমে গেল না। মনে মনে বলল, যা ইচ্ছে করে নাও, কিন্তু আমি তোমার পাশে বসবো না। অঙ্কন গুনতে শুরু করল। 1। তাথই একভাবেই দাঁড়িয়ে আছে। 2 গুনল, কিন্তু কোনো হেলদোলই নেই, পাত্তাই দিচ্ছে না অঙ্কনকে, যেন অঙ্কন বলে কারোর কোনো অস্তিত্বই নেই ওখানে। সবাই বেশ উৎসুক হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে, একবার অঙ্কনের দিকে তাকাচ্ছে, একবার তাথইয়ের দিকে। অঙ্কন যেন কিছুতেই তাথইয়ের ওকে অ্যাভয়েড করা মেনে নিতে পারছে না, খুব রাগ হচ্ছে, মনে মনে সব ধ্বংস করে দেয়। নিজেকে শক্ত করে অঙ্কন এবার গুনল 3। তাথই এবারেও কোনো সাড়া শব্দ করল না। এতে অঙ্কনের রাগ গেল চরমে। রাগে চোখ নাক লাল হয়ে গেছে অঙ্কনের। অর্পণ একবার তাকালো অঙ্কনের দিকে, কিন্তু যা দেখলো তারপর ওর নিজেরই সব কথা উড়ে গেল। শুধু ভয়ে ভয়ে দুদিকে মাথা নাড়ল। তাথই কিছু না বলে আরও সিঁড়ি দিয়ে নেমে যেতে নিলে অঙ্কন নিমেষের মধ্যে প্রায় ছুটে গিয়ে 2 হাত দিয়ে তাথইকে কোলে তুলে নিল। ঘটনাটা মাত্র 1 মিনিটের মধ্যেই এমনভাবেই ঘটে গেল যে কেউ কিছু বলার সুযোগই পেল না। সবাই তো হা করে আছে। ঘটনার হঠাৎ তাথই নিজেই ভয় পেয়ে গেছে। ও চোখ বন্ধ করে অঙ্কনের পরনের পাঞ্জাবির কলারটা টেনে ধরেছে। মুখের উপর অঙ্কনের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো তাথই। দেখলো অঙ্কন ওর দিকেই রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। অঙ্কনের চোখ দুটো দেখে জমে গেল তাথই। তাও নিজের হার স্বীকার না করে অঙ্কনের কোলে থাকা অবস্থায় ছটফট করতে লাগলো আর বলল, ছাড়ো আমাকে,
ছাড়ো, আমি বসবো না তোমার পাশে। দাদাভাই বাঁচা আমাকে, এই রাক্ষসটা খেয়ে ফেললো, আমাকে ছেড়ে দাও। অঙ্কন এবার তা থেকে জোরে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই। সোজা কথার মানুষই না দেখছি। এখন চুপচাপ আমার পাশে খেতে বসবি। তাও ছটফট করতে লাগলো। অঙ্কন ওকে পাত্তা না দিয়ে ওভাবেই ওর পাশে নিয়ে গিয়ে বসিয়ে দিল আর নিজেও বসে পড়ল। উপস্থিত সবাই শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে তাদের চোখের সামনে। তাতেই এবারেও উঠে পড়তে নিলে অঙ্কন ওর হাত টেনে ধরে বসিয়ে কানের সামনে মুখ নিয়ে বলল, আমাকে যখন রাক্ষস বললি না, রাক্ষস যদি তখন তোকে কোলে তুলে নিতে পারে, তাহলে এখন উঠে পড়লে রাক্ষস আবার কী করতে পারে তার ধারণাও তুই করতে পারবি না। তাই বলছি, সেরকম কিছু যদি না চাস তাহলে চুপচাপ এখানে বসে থাক চুটকি। তাতেই আর কি বলে, ও জানে অঙ্কন যা বলে তাই করে। তার উপর এখন আরও ক্ষেপে রয়েছে। তাই আর বেশি কথা না বলে চুপচাপ বসে রইল আর মনে মনে অঙ্কনের ষষ্ঠী পুজো করতে লাগলো। তাথের মুখের অভিব্যক্তি দেখে অঙ্কন একটা বিজয়ের হাসি হাসল। এরপর খাবার পরিবেশন করা হলে সবাই যে যার মতো খেতে আরম্ভ করলো, কিন্তু তাথই যেই বসা সেই বসেই থাকলো। খাবারের একটা কণাও মুখে তুলল না। তাথই হাত গুটিয়ে বসে আছে দেখে তুষার, অর্পণ, দিয়া সবাই বলল, কী রে তাথই, খাচ্ছিস না কেন, খা। তাথই ওদের কথা শুনল না, একভাবেই মুখ ঘুরিয়ে বসে থাকলো। অঙ্কন এবার ওকে চোখের ইশারায় ওদের আশ্বস্ত করে তাথইয়ের থালা থেকে খাবার নিয়ে বাম হাত দিয়ে ওর মুখ ঘুরিয়ে ডান হাতে থাকা খাবার জোর করে মুখে ঢুকিয়ে দিল। তাথই না পারছে চিবোতে, না পারছে গিলতে। ওই অবস্থাতেই অঙ্কন আরও 2-3 গ্লাস খাবার নিয়ে তাথইয়ের মুখে ঢুকিয়ে দিলে তাথই কোনো মতে খাবারটা গিলল। বাদবাকি সবাই এতক্ষণ হাতও করেই ছিল। এই দৃশ্য দেখার পর হাঁটা আরও বড় হয়ে গেল। তুষার হাসতে হাসতে ওদের বলল, আমার এই বোনটাকে সিধে করার লোক ওই একজনই আছে, একমাত্র ওই পারে বোনকে সোজা করতে, বলেই হাসতে লাগলো। তুষারের কথা শুনে বাকি সবাই হেসে দিল। তাতেই কটমট করে অঙ্কনের দিকে তাকিয়ে থাকলে অঙ্কন পাত্তা না দিয়ে নিজের খাবারের দিকে মনোনিবেশ করল। সপ্তমীর সকাল শুরু হয়েছিল নবপত্রিকা স্নান করানোর মাধ্যমে। তাথইটা সবাই মিলে গিয়েছিল নবপত্রিকা স্নান করানো দেখতে। আগের মতোই তাথই সবার সাথে কথা বলছিল, শুধুমাত্র অঙ্কনকে বাদ দিয়ে। অঙ্কনের অস্থিরতা আরও দ্বিগুণ হতে শুরু করলো। বাড়ি ফেরার পর তাথই সবার সাথে পুজোর কাজে লেগে পড়ল। নিয়ম মেনে বাকিদের হাতে হাতে কাজ করে দিতে লাগলো। চলল হাসি, মজা, গল্প। অঙ্কন 2-1বার কথা বলার চেষ্টা করেছিল তাথইয়ের সাথে, কিন্তু পারেনি। এর মধ্যে অনন্যা ও বেশ কয়েকবার ফোন করেছে অঙ্কনকে, কিন্তু ও ফোন রিসিভ করেনি, বরং আরও বেশি বিরক্ত হয়েছিল অনন্যার ফোন আসাতে। এইভাবেই তাথইকে চোখের সামনে দেখতে না পেলে ওর অস্থিরতা বেড়ে যাচ্ছে। এভাবেই সারাদিন গড়িয়ে গেল। আরতির সময় সবাই এক জায়গায় মিলিত হয়। ঢাকঢোল বেজে চলেছে ক্রমাগত। ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণের মাধ্যমে মুখরিত চারিদিকে। নতুন বস্ত্রে সবাই হাত জোর করে মায়ের কাছে প্রার্থনায় মগ্ন, কিন্তু অঙ্কন, সে তো মগ্ন তার ছুটকিকে দেখতে। সবুজ রঙের সালোয়ারের কি মিষ্টি না লাগছে তাথইকে। অঙ্কন মুগ্ধ হয়ে তাকিয়েই আছে তাথইয়ের দিকে। প্রণাম শেষে হঠাৎ করে তাথইয়ের চোখ চলে যায় অঙ্কনের দিকে। দেখে অঙ্কন ওর দিকেই তাকিয়ে আছে কেমন একটা ঘোর লাগা দৃষ্টিতে, কিন্তু তাথই সেসবে আমল দেয় না, প্রণাম করে চলে যায়। অঙ্কন ভেবেছিল তাথই যখন ওর দিকে তাকিয়েছে তখন হয়তো এবার একটু হলেও কথা বলার চান্স আছে, কিন্তু তাথই যখন ওকে দেখেও না দেখার ভান করে চলে গেল, তখন সেটা যেন অঙ্কনের বুকে এসে লাগলো। একটা অজানা কষ্টে মনটা কেমন খারাপ হয়ে গেল। আশাহত হয়ে রইল অঙ্কন আবারও। অর্পণ এবারেও সবটাই লক্ষ্য করলো, কিন্তু কিছুই বলল না, শুধু কিছু একটা ভেবে আবার হাসলো। এদিকে অঙ্কনকে বারবার আশাহত হতে দেখে তাথইয়ের মন খুব খারাপ, কিন্তু কিছু করার নেই। যতবারই ও এটা ভাবতে যাচ্ছে ততবারই ওর মস্তিষ্ক জানান দিচ্ছে নিজেকে কঠিন থাকতেই হবে। যাই হয়ে যাক না কেন, অঙ্কনের কাছে নিজেকে প্রকাশ করা চলবে না কোনো মতেই। আজ মহাষষ্ঠী, মহা অষ্টমী, শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসবের অন্যতম আকর্ষণীয় এবং শুভ দিন। সকাল সকাল স্নান সেরে পুষ্পাঞ্জলি, মায়ের ভোগ নিবেদন, সন্ধ্যায় আরতি, সন্ধি পূজা, সব মিলিয়ে সবথেকে আনন্দময় দিনটি হলো আজ মহা অষ্টমী। এছাড়াও আরও একটি বিশেষ ব্যাপার রয়েছে আজকের দিনটিতে, শাড়ি এবং পাঞ্জাবি।
মহাষ্টমীর পুষ্পাঞ্জলি হয়ে আবার বাঙালি শাড়ি পাঞ্জাবি পরবে না, তাই কখনো হয় নাকি? অন্যান্য পুজোর দিনের তুলনায় দেববাড়ির ব্যস্ততা আজ একটু বেশি। ওই যে বললাম আজ মহাষ্টমী, বাড়ির সমস্ত মেয়ে বউরা ব্যস্ত পুজোর জোগাড় করতে। ঠাকুরমশাই ব্যস্ত পুজোর কাজ এবং তাদের হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্য। ঘড়ির কাঁটায় এখন সকাল 8:15। অঞ্জলি শুরু হবে 10টার দিকে। তাই বাড়ির ছোটদের ওপর করার নির্দেশ আছে, সকাল সকাল স্নান করে নতুন বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে দেবীর অঞ্জলি দিতে হবে। সেই মতো ছোটরা সব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে নতুন বস্ত্র পরিধানে ব্যস্ত। অর্পণ আর অঙ্কন সকালে গেছিল বাজারে পুজোর কিছু জিনিস কিনতে। বাজারে যা ভিড়, তাতে বাড়ি ফিরতে 9:30 বেজে যায়। বাড়িতে এসে সমস্ত জিনিস প্রতিমা দেবীর কাছে দিয়ে দুজনেই ছুট লাগায় স্নান করতে। আর একটু পরেই যে অঞ্জলি শুরু হবে। অঙ্কন অবশ্য সারা সকাল তাঁতয়ের অনেক খোঁজ করেছে, কিন্তু এখনও দেখেনি। প্রতিমা দেবীকে জিজ্ঞেস করলেন, উনি বলে আছে হয়তো এদিক সেদিক কোথাও। ঘরে যাওয়ার সময় এদিক ওদিক একটু খোঁজাখুঁজি করলে তাঁতয় নেই দেখে মুখ ভার করে অঙ্কন ওর ঘরে চলে যায়। ঠাকুরদালানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে অঞ্জলি শুরু হবার। সবাই যদিও শুধু অঞ্জলির অপেক্ষাতেই নয়, কেউ কেউ আবার পেট পুজোর অপেক্ষাতেও রয়েছে। খিদেই পেটে ইঁদুর যে বৈঠক করছে, কিন্তু অঞ্জলি না হলে কিছু খাওয়া যাবে না। তাই আপাতত তারা পেটে গামছা বেঁধে অধীর আগ্রহে অপেক্ষা করছে অঞ্জলি শুরু হওয়ার। এর মধ্যেই এক এক করে অঙ্কন আর অর্পণ নেমে এলো। পরনে তাদের অবশ্যই পাঞ্জাবি। অর্পণ পরেছে একটা আকাশি রঙের আর অঙ্কন লাল রঙের একটা পাঞ্জাবি। হাতাগুলো গুটিয়ে রেখেছে। অঙ্কনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে উপস্থিত মেয়েদের চোখ আটকে গেছে ওরই ওপরে। পাঞ্জাবির সাজে অঙ্কনকে এতটাই সুন্দর দেখাচ্ছে যে মেয়েগুলো নিজেদের মধ্যে নিয়ে বলা বলিও শুরু করে দিয়েছে। অঙ্কন যদিও এসবের গায়ে লাগায়নি কোনো দিনই। অর্পণ ছটফট করে মেয়েদের সামনে গিয়ে বলে, শুধু ওদিকে দেখলেই হবে? বলি কাউন্টারও তো এদিকে ফাঁকা রয়েছে, এদিকেও একটু লাইন দাও, না হলে তো ওদিকে আবার বেশি ভিড় হয়ে যাবে। এমনিতে যা রোগ ব্যাধি ছড়াচ্ছে। অর্পণের কথা শুনে একটি মেয়ে উঠে বসে অনেকটা ওর পাশে ঘেঁষে দাঁড়িয়ে বলে, শুধু কি লাইনে দিয়ে যাব? টিকিট পাবো না নাকি? এ বাবা, কে বলেছে পাবে না? অবশ্যই পাবে, কিন্তু তার আগে তো নাম রেজিস্টার করতে হবে, ডিটেলস দিতে হবে, সই করতে হবে, তারপরই না টিকিট পাওয়া যাবে। তাহলে নামটা রেজিস্টার করেই ফেলি। হ্যাঁ, বলো কি নাম তোমার? মল্লিকা রায়। আহা, কি সুন্দর নাম তোমার, মল্লিকা। এই জানো, আমার না একটা গানের লাইন মনে পড়ে গেল, শুনবে? শোনাও। দাঁড়াও। এই বলেই গলা খাকারি দিয়ে গলাটা প্রথমে পরিষ্কার করে নিল অর্পণ, তারপর শুরু করলো তার গান। ব্যাস, আর গাইতে পারল না। অদূরে দাঁড়িয়ে থাকা দিয়ার জ্বলন্ত দৃষ্টি তখন অর্পণের ওপর বর্ষিত হচ্ছে। অর্পণ গান মাঝপথে থামিয়ে দিয়ার দিকে তাকালেই দিয়ার চোখ কটমট করে তাকিয়ে ওখান থেকে চলে গেল। অর্পণ মনে মনে, এই রে, খেপে গেছে, মানাতে না পারলে আবার সব শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। অর্পণ বাঁচতে চাস তো এখান থেকে বেরো বলেই সামনের মেয়েগুলোকে বলল, আজ তবে এইটুকুই থাক, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় আসতে চলেছে, কাউন্টারও বন্ধ হয়ে যাবে, অন্য কোনো একদিন হবে তাহলে, কেমন? আজ আসি বলেই দে দৌড় ওখান থেকে। মেয়েগুলো তো অর্পণের কথার মানামুন্ডু কিছুই বুঝলো না, উল্টে ওর দৌড়ানোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। অঙ্কন নিচে এসে প্রথমে ঠাকুর প্রণাম করে নিল, তারপর তুষারের হাতে কিছু কাজ এগিয়ে দিচ্ছিল। তুষার অঙ্কনকে ধূপগুঁড়ো দিতে দিতে বলল, অনি দেখ, সব মেয়েগুলো কিন্তু ফিদা হয়ে গেছে তোকে দেখে, কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখ। এই কিন্তু সুযোগ, কাউকে পছন্দ হলে বুক করে ফেল, না হলে কিন্তু আমার মতো চিরকুমারও হয়ে থাকতে হবে। চিরকুমার? কে তুই? তাহলে ভোরবেলা ওটা কে ছিল? কোনটা? আরে ওই তো তিস্তা। প্লিজ রাগ করিস না, আমি জানি কাল আমি একটু বেশি বলে ফেলেছি তোকে, কিন্তু বিশ্বাস কর আমি শুধু তোকেই ভালোবাসি, আর কাউকে নয়। অঙ্কন তুষারের নকল করে সুর টেনে টেনে বলল। তুষার পড়ল মহালজ্জায়, নিজের কথা জেনে নিজেই ফেসে গেছে। আসলে হয়েছিল কি,
অঙ্কনের ভোরবেলায় ঘুম ভেঙে যাওয়াতে উঠে ছাদে গিয়ে পায়চারি করছিল। শরৎকালের ভোরবেলা, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। শরীর মন জুড়িয়ে যাচ্ছিল বেশ অঙ্কনের। ও ছাদের টবে লাগানো ফুলগুলো দেখতে দেখতে হঠাৎ দেখলো ছাদের একপাশে কার্নিশে হাত দিয়ে কে যেন ফোনে কথা বলছে। অঙ্কন একটু এগিয়ে যেতেই দেখলো ওটা আর কেউ না, তুষার। দিয়া, দিয়া, আমার কথাটা শোনো তো। দাঁড়াও দিয়া। অর্পণ প্রায় দৌড়ে গিয়ে দিয়ার হাতটা ধরে ফেলে। দিয়া হাত ছাড়াতে চাইলে ও হাত ছাড়ে না। দিয়াকে নিজের দিকে ঘুরিয়ে অর্পণ বলল, কি হয়েছে তোমার? আমার সাথে কথা না বলে, আমার কথা না শুনে চলে যাচ্ছিলে কেন? উত্তরের জবাব দেয় দিয়া, কেন? আমি কেন তোমার সাথে কথা বলবো? আর তোমার কথা শুনবই বা কেন? তুমি যাও না, যাও ওই মেয়েগুলোর কাছে যাও। ওই যে কি নাম, মল্লিকা নাকি ছাতান মাথা, ওর কাছে যাও। আমার কাছে কেন এসেছো? অর্পণ এবার বুঝতে পারে দিয়া জেলাস ফিল করছে। মনে মনে হেসে নেয়ও, কিন্তু মুখে গম্ভীরতা বজায় রেখেই বলে, যাবো তো। তার আগে তুমি বলে যাও, তুমি আমার সাথে কথা না বলে কেন চলে আসছিলে? আমার ডাক শোনার পরেও কেন দাঁড়াওনি? আমার ইচ্ছা, আমি কখন কার ডাকে সাড়া দেবো না দেব, কার সাথে কথা বলবো না বলবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোমার তাতে কি? হাত ছাড়ো আমার। কোনো অধিকারে তুমি আমার হাত ধরেছো? না, ছাড়বো না। কি করবে তুমি? আর কি বললে? আমার ডাকে সাড়া দেবে না তুমি? আমার সাথে কথা বলবে না? তাহলে কার সাথে কথা বলবে? হ্যাঁ, যার সাথেই বলি। তোমার তো কিছু যায় আসে না। তোমার তো কথা বলার লোকের অভাব নেই। তোমার তো মল্লিকা আছে, তুমি সেখানে যাও, আমার কাছে একদম আসবে না। আর একবার বলে দেখো কথাটা, আমার কাছে একদম আসবে। কথা শেষ হতে না দিয়েই অর্পণ জোরে দিয়াকে টেনে দেওয়ালে ঘেঁষে দাঁড় করায় এবং নিজের দুহাতে দুপাশে রেখে ওকে আটকে দেয়। দিয়া ঘটনায় হঠাৎ ঘটায় ভয় পেয়ে যায়। ধীরে ধীরে সামনে তাকিয়ে দেখে অর্পণের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যা এসে ক্রমাগত বাড়ি খাচ্ছে দিয়ার মুখে। খবরদার, যদি আর একবার শুনেছি এই কথা তোমার মুখ থেকে, তাহলে আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। আমি মল্লিকাদের সাথে শুধুমাত্র একটু মজা করছিলাম। তিলকে তাল বানাবে একদম। আর রইল নাকি তোমার হাত ছাড়ার কথা, সেটা আমি কোনো দিনও ছাড়বো না। এই জন্মে তো নাই, এমনকি পরজন্ম বলেও যদি কিছু থেকে থাকে, তাহলে তোমার হাত শুধুমাত্র আমিই ধরবো, আর কেউ না। আর একটা কথা যেন কি বলছিলে? কোন অধিকারে আমি তোমার হাত ধরেছি? তাহলে জেনে রাখো, তোমাকে ভালোবাসার অধিকারে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আর শুধু আজ থেকে নয়, বিগত 5 বছর ধরে তোমাকে ভালোবাসি আমি। যেদিন প্রথম তোমাকে তাঁতয়ের সাথে দেখেছিলাম, সেই দিন থেকে। দুদিকে চুলের বিনুনি করে তুমি তাঁতয়ের সাথে স্কুল থেকে এই বাড়িতে এসেছিলে, সেই দিন থেকে। অর্পণ যতক্ষণ দিয়াকে কথাগুলো বলছিল, দিয়া শুধুই ওর চোখের দিকে তাকিয়েছিল। অর্পণের চোখে নিজের জন্য যে ভালোবাসা দেখতে পেয়েছে, তাই বারবার পড়ে নিচ্ছিল ও। সত্যি মানুষটা ওকে এত ভালোবাসি? দিয়ার জন্য ওর অচেতন মন অর্পণকে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছিল। অর্পণ এতক্ষণ এক নাগাড়ে কথাগুলো বলে একটু শ্বাস নিচ্ছিল। হঠাৎ করেই ওর মনে হলো, আমি কি করে ফেললাম? নিজের মনের মধ্যে চেপে রাখা ফিলিংসগুলো দিয়াকে বলে দিলাম। এবার যদি দিয়া আমাকে ভুল বোঝে? রাগের মাথায় নিজেকেই কন্ট্রোল করতে পারলাম না। আমি দিয়ার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? ভাবতেই ভাবতেই অর্পণের চোখ গেল দিয়ার দিকে। দিয়ার চোখ ছলছল করছে। অর্পণের খুব খারাপ লাগলো। রাগের মাথায় দিয়াকে কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছে, কিন্তু কী বা করার ছিল ওর? দিয়ার মুখ থেকে ওই কথাগুলো শোনার পর আর নিজেকে সামলাতে পারেনি, তাই তো বাধ্য হয়ে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে ফেলেছে। দিয়াকে ছেড়ে অর্পণ দাঁড়িয়ে অপরাধীর মুখ করে বলল, আই এম সো সরি দিয়া। তখন রাগের মাথায় অর্পণের কথা শেষ হওয়ার আগেই থেমে গেল দিয়ার কান্নার আওয়াজ শুনে। অর্পণ ব্যস্ত হয়ে বলল, দিয়া তুমি কাঁদছো কেন? আমি তো বললাম সরি। আমি তখন তোমাকে ওভাবে বলতে চাইনি। আসলে লাইফে ফার্স্ট টাইম কেউ প্রপোজ করলো, তাও আবার বকে, ধমকি, রীতিমতো হুমকি দিয়ে, বলেই আবার কান্না জুড়ে দিল। আবার কিভাবে উত্তর দেব? দিয়ার কথাই অর্পণ হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। দিয়া আরও বলল, তুমি আমাকে ভালোবাসো, সেটা আগে বলতে কি হয়েছিল অর্পণদা? আমি এতদিন সিঙ্গেল ট্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তাহলে আমার আগে থেকেই পুজোয় শাড়ি ধুরি কুচি ধরার লোক পেয়ে যেতাম। এখন যাও বা প্রপোজ করলে, তাও আবার হুমকি দিয়ে। অর্পণ ভেবাচিকা খেয়ে বলল, শাড়ির কুচি ধরার লোক মানে?
আমার আর তাথয়ের সব বন্ধুদের পার্টনার আছে, তারা সবাই প্রত্যেক সরস্বতী পূজায় বা দুর্গা পূজায় মেয়েগুলোর শাড়ির কুচি ধরে দেয়, তারপর ওরা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আমার আর তাথয়ের কোনো পার্টনার নেই। যদিও তাথয়ের শাড়ির কুচি ধরার কোনো দরকার পড়ে না, ও নিজে সামলাতে পারে, কিন্তু আমি তো পারি না। তুমি যদি আগে আমাকে প্রপোজ করে দিতে তাহলে আমারও শাড়ির কুচি ধরার লোক হয়ে যেত, আমিও ছবি তুলে পোস্ট করতে পারতাম। দিয়ার কথা শুনে অর্পণ হেসে ফেলল, তারপর হাসতে হাসতেই বলল, শাড়ির কুচি ধরার জন্য? দিয়া তুমি সত্যি পারো বটে, লাইক সিরিয়াসলি? শাড়ির কুচি? হাই ভগবান, কোন মেয়ের প্রেমে পড়লাম? কেন, আমি কি খারাপ কথা বললাম? না না, তুমি কেন খারাপ কথা বলনি? ও কিছু না। তাহলে বলো দেখি, শুধুই কি আমি? কি তুমি আমাকে ভালোবাসো না? অর্পণ খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো দিয়াকে। দিয়া কথা শুনে লজ্জায় মুখ নামিয়ে বলল, কিন্তু অর্পণ তো মরেছে টেনশনের জ্বালায়। সে কি আর বুঝবে দিয়া কোন মুখে নামিয়ে রেখেছে? ও তো ভাবছে দিয়া হয়তো ওকে ভালোবাসি না, প্রচণ্ড নার্ভাস লাগছে ওর। ঠান্ডা মাথা করে অর্পণ আবার জিজ্ঞেস করলো, দিয়া ভালোবাসো না আমায়? অর্পণের প্রশ্নে দিয়া কিছুক্ষণ চুপ থেকে সলজ্জ ভঙ্গিতে উপর নিচে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। অর্পণ বুঝে নিল তার প্রেয়সীর মনের কথা। ফট করে দিয়াকে বলল, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? অর্পণ আবারও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। শর্তটা হলো এই যে। হ্যাঁ বলো। শর্তটা হলো এই। হ্যাঁ, শর্তটা কি বলো না দিয়া। শর্তটা হলো, উফ দিয়া, আমি কিন্তু রেগে যাচ্ছি এবার, প্লিজ বলো। শর্তটা হলো এই, আমার শাড়ির কুচি ধরে দিতে হবে আর ওইরকমভাবেই ছবি তুলতে হবে। একদমই কথাটা বলে ফেললো দিয়া। বলেই এক ছুটে পালিয়ে গেল দিয়া ওখান থেকে। অর্পণ কিছুক্ষণ ভাবলেশীনভাবে দাঁড়িয়ে রইল। পরক্ষণে দিয়ার দেওয়া শর্ত বোধগম্য হলে আবারও হেসে উঠল অর্পণ। দুদিকে মাথা নাড়িয়ে বলল, পাগলি একটা। কই রে, তোরা সব অঞ্জলি দিবি না? ঠাকুরমশাই ডাকছে তো অঞ্জলির জন্য, নিচে আয় তাড়াতাড়ি। তরুণবাবুর ডাকে সবাই পাড়া প্রতিবেশীরা এসে জড়ো হলো পুজো মণ্ডপে। সবাই চলে এসেছে তো, আর কেউ বাকি নেই তো? হ্যাঁ, মোটামুটি সবাই তো চলে এসেছে দেখছি, আর তো কেউ বাকি আছে বলে মনে হচ্ছে না। তরুণবাবু এদিক ওদিক দেখে বললেন, দাঁড়াও, তাথই আসেনি তো এখনও। প্রতিমা দেবী তরুণবাবুকে বললেন, আরে মেয়েটাকে ডেকে নিয়ে এসো, সময় চলে যাচ্ছে যে। ও তো এত দেরি করে না কখনো, দেখো তো গিয়ে। কাকিমা দাঁড়াও, আমি দেখছি বলেই দিয়া তাথের ঘরের দিকে গেল। এদিকে অঙ্কনের অবস্থা প্রায় খারাপের দিকে। বেচারা সে কোন সকাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করছে তাথেকে একটিবার দেখতে পাওয়ার আশায়, কিন্তু তার নাগাল পাওয়াই মেলাভার। অঙ্কনের এবার খুব বিরক্ত লাগছে, এতক্ষণ ধরে করছেটা কি মেয়েটা? অন্য সময় সারা বাড়ি জুড়ে ছুটে বেড়ায়, সবার আগে যে কোনো কাজ করে দেয়, আর আজকে কিনা অঞ্জলি দিতে আসতে এত দেরি করছে। ভালো লাগছে না কিছু, ইচ্ছে করছে এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তা করলে তো আর চলবে না। সবার মাঝে দাঁড়িয়ে থাকা অঙ্কন বারবার উসখুস করছে আর চোখ দুটো চলে যাচ্ছে সিঁড়ির দিকে। অঙ্কনকে এমন করতে দেখে অর্পণ বলল, কী রে দাদা ভাই, শরীর খারাপ লাগছে নাকি? অর্পণের কোনো কথাই অঙ্কনের কানে ঢুকলো না। ও একইভাবে একবার এদিক দেখছে তো একবার ওদিক দেখছে। অর্পণ অঙ্কনের কাণ্ড দেখে ঠোঁট চেপে হাসল, তারপর আবার অঙ্কনকে জিজ্ঞেস করলো, ওই হ্যাঁ কি হয়েছে? সেটাই তো আমার জিজ্ঞেস করার কথা তোকে, তোর কি হয়েছে বলতো? তখন থেকে খালি দেখছি সমানে এদিক ওদিক করছিস। আমার আবার কি হবে, এই কখন অঞ্জলিটা শেষ হবে তার অপেক্ষায় করছি। খুব খিদে পেয়েছে। অঙ্কন জোর করে মুখে একটা হাসি এনে বলল, ও বুঝলাম, খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, খিদে তো পাবেই। অর্পণ সুর করে টেনে টেনে বললে। অঙ্কন ভ্রুজোড়া সংকুচিত করে বলল, হ্যাঁ তো এভাবে সুর করে টেনে কথা বলার কি আছে? ও তুই বুঝবি না। আচ্ছা কি এমন ব্যাপার যেটা তুই বুঝবি অথচ আমি বুঝবো না? শোন, আমি জানি তুই অনেক বড় প্রফেসর হয়েছিস, কিন্তু কি বলতো, তোর এই ফিজিক্সের ইকুয়েশন আর ফর্মুলা ভরা মাথায় এসব ছোটোখাটো ব্যাপার ঢুকবে না, বুঝলি? তাই ওটা আমার ছোটোখাটো মাথাটাই থাকুক। মনে মনে বলল, নিজের ফিলিংসটাই বোঝে না, ও নাকি আবার আমার কথা বুঝবে।
অঙ্কন অর্পণের কানটা টেনে বলে, আচ্ছা খুব পেকেছিস দেখছি, চল একবার বাড়ি, তারপর তোরও খবর নেব। হ্যাঁ হ্যাঁ, দেখাই যাবে কে কার খবর নেয়। অর্পণ অঙ্কনের হাত থেকে নিজের কান দুটো ছাড়াতে ছাড়াতে বললে, দিলি তো কানের বারোটা বাজিয়ে। এসে গেছি। হঠাৎ দিয়ার আওয়াজে সবাই পেছন ঘুরে তাকায়। প্রতিমা দেবী বলেন, কী রে, তাথই কই? ওই তো কাকিমা। দিয়া হাত দিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকা তাথইয়ের দিকে দেখিয়ে বলল। অর্পণ দিয়ার কথা অনুযায়ী সিঁড়ির দিকে তাকাতেই ওর মুখ দিয়ে একটা শব্দ বের হলো, ওয়াও। অঙ্কন পাশে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রলোকের সাথে কথা বলছিল। সম্পর্কে উনি তাথইয়ের প্রতিবেশী হন। তাথই নামছে সিঁড়ি দিয়ে চুলের খোপা ঠিক করতে করতে। পরনে আজ তার লাল জামদামি, চুলগুলো আলগা করে খোপা করে একপাশে দুটো গোলাপ ফুল গোজা, কিন্তু চুল আলগা হয়ে এসে মুখের দুপাশে ছড়িয়ে পড়ছে। কানে সোনার ঝুমকো, গলায় লম্বা একটা চেন, যা তার সমতল বুকে উপর এসে ঝুলে রয়েছে আর হাঁটার তালে তালে দুলছে। হাতে একগাছা চুড়ি আর রিনঝিন শব্দে মুখরিত হচ্ছে চারিদিক। আচ্ছা, এমন যদি হতো, তা থেকে সারাক্ষণ আমার চোখের সামনে রেখে দিতাম আর ওকে প্রাণ ভরে দেখতাম। ও এসব কেন ভাবছে? আজকাল শুধু তাথইয়ের কথাই মাথায় ঘুরতে থাকে। স্বপ্নে জাগরণে শুধুই তাথই আর তাথই। কি হচ্ছে এসব আমার সাথে? কিসের লক্ষণ এগুলো? অঙ্কন প্রশ্ন করল নিজেকে, কিন্তু এর উত্তর পাওয়ার আগেই ঠাকুরমশাইয়ের আওয়াজ শোনা গেল। অঞ্জলি শুরু হয়ে গেছে তার মানে। অঙ্কন পাশ ফিরে হাতে ফুল নিয়ে দাঁড়ালো। তাথই ওর থেকে একটু এগিয়ে গিয়ে দিয়া ময়ূরীদের সাথে দাঁড়ালো। ধীরে ধীরে পুষ্পাঞ্জলি এগিয়ে চলল, কিন্তু অঙ্কন মন প্রাণ দিয়ে সে শুধু তাথইকেই দেখে গেল, যেন আজকের পুষ্পাঞ্জলি সে দেবীকে না, তাথইকে নিবেদন করতে চলেছে।